হ্যালো এভরিওয়ান, আমরা আজকে নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি সবাই ভালো আছেন। আমরা আলোচনা শুরু করি। প্রথম কথা হলো যে দুটো ওয়ার্ড নিয়ে আমরা আলোচনা করি। দুটো ওয়ার্ড আমাদের বিভিন্ন জায়গায় রুব্রিক হিসেবে আমাদের রেপার্টরিতে আছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ শব্দ, আমাদের রেপার্টরির গুরুত্বপূর্ণ শব্দ, কিন্তু এই ডিকশনারি মিনিং প্রায় কাছাকাছি। ডিকশনারি মিনিং ধরে এই ধরনের শব্দের সঠিক ইউজ আমরা করতে পারবো না। এই জন্য রেপার্টরি প্রতিটা ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ এবং প্রতিটা ওয়ার্ডের ভিতরে একটা গভীর মিনিং, অর্থ আপনার লুকিয়ে আছে। এই অর্থগুলো যদি সঠিকভাবে আমরা বুঝতে পারি, তাহলে আমাদের ডে টু ডে লাইফে যে আমাদের প্র্যাকটিস করি, আমরা পেশেন্টের ফিল্ডে আমরা ইউজ করতে পারবো। অনেক সময় হয় কি, ওয়ার্ডগুলোর সঠিক মিনিং না জানা যে কারণে এই রুব্রিকগুলোর ইউজ একেবারেই হয় না। অধিকাংশ ডাক্তার এই ফিজিক্যাল সিমটম ধরেই তারা প্র্যাকটিস করে যাচ্ছে, অথচ মাইন্ডের এই রুব্রিকগুলো পেশেন্ট রেগুলার তাদের কনভারসেশনে, তাদের আলোচনায় বলে যাচ্ছে। বাট আমরা না জানার কারণে, না বোঝার কারণে এই বিষয়গুলো আমাদের ডার্ক সাইডে রয়ে যাচ্ছে। সঠিকভাবে আমরা এটাকে অ্যাচিভ করতে পারছি না। যেমন আজকে দুটো ওয়ার্ড আমাদের খুব গুরুত্বপূর্ণ, আমরা আলোচনা করতে চাই, এবং রেপার্টরিতে এই দুটো ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড। একটা হলো পেট, আরেকটা হলো ডেস্টিনি। প্রথমটা হলো স্পেলিং হলো AFAT, ফেট। 2 নম্বরটা হলো ডেস্টিনি, DESTINY। আমরা যদি বাংলা ডিকশনারি দেখি, দুটো ওয়ার্ডের মিনিং প্রায় এক, সেম, কিন্তু এটাকে প্র্যাকটিক্যালি যখন ইউজ করবেন, দুটো ওয়ার্ডের মিনিং সম্পূর্ণ ভিন্ন। এবং রুব্রিকের ক্ষেত্রেও ইউজ যখন করা হয়েছে, তখন দুটোকে আলাদাভাবে ইউজ করা হচ্ছে। প্রথম পেট নিয়ে আলোচনা করি। সেটা নিয়তি বলা হয়, বাংলা ভাষায় এটাকে নিয়তি বলা হয়, কিন্তু নিয়তিটা কিভাবে আমরা ইউজ করব? দেখেন, দুটো রুব্রিকের মধ্যে আমাদের পুরো মাইন্ড চ্যাপ্টারের মধ্যে 2 জায়গায় এই পেট শব্দটা আছে। একটা হলো মনোয়িং পেট অ্যাবাউট দ্য ট্র্যাঙ্কুইলিটি রিকানসিল টু পেট। দুটো রুব্রিকেই ক্লিনিক্যাল রুব্রিক, এবং দুটো রুব্রিকেই প্র্যাকটিসিং রুব্রিক, এবং দুটো রুব্রিকেই আপনার প্র্যাকটিস করার জন্য খুব কাজের রুব্রিক। এগুলো নিত্য আমাদের ব্যবহার হয় আমাদের চেম্বারে। প্রথম পেট শব্দের অর্থটা কি? অর্থাৎ নিয়তিকে কখন এই পার্সন মনোয়িং পেট অ্যাবাউট হিজ, এর মধ্যে ক্যালিব্রম সিঙ্গেল মেডিসিন। ক্যালিব্রম কোন অ্যাঙ্গেলে গিয়ে তার নিয়তির কাছে নিয়তিকে অভিযোগ করে যে নিয়তির কারণে তার এই অবস্থা হয়েছে। আমরা যদি ইংরেজি ভাষায় প্রথমে বলি, ইংরেজি মিনিংটা আগে বলি, পরে আমি এটাকে বাংলায় এক্সপ্লেইন করব। প্রথম হলো এফোর্টলেস, অর্থাৎ কোনো প্রচেষ্টা থাকে না। পেটটা যেখানে আসবে সেখানে কোনো প্রচেষ্টা থাকবে না। ইউর ইনভলভমেন্ট ইজ নেগলিজিবল, ইট ইজ প্যাসিভ। অর্থাৎ এখানে ব্যক্তি নিজের জন্য কোনো প্রচেষ্টা চালায় না। প্রচেষ্টা না চালিয়ে, এফোর্টলেস প্রচেষ্টা না চালিয়ে সে নিজেকে নিয়তির কাছে স্যারেন্ডার করে। অর্থাৎ তার জীবনে কোনো ঘটনা যখন ঘটে, নেগেটিভ সাধারণত আমরা পেট এবং ডেস্টিনি এগুলোকে নেগেটিভ সেন্সে ইউজ করে থাকি। পজিটিভ সেন্সে কোনো ভালো ঘটনা আমাদের জীবনে ঘটলে, বা আমরা কোনো এক্সট্রাঅর্ডিনারি কোনো অ্যাচিভমেন্ট হলে, তখন আমরা নিয়তি বা ডেস্টিনিকে কিছু বলি না। আমরা তখনই বলি যখন আমাদের জীবনে কোনো, যেটা আমরা আশা করি না, এমন কোনো বিষয় যখন আমাদের জীবনে আসে,
বা আমাদের পরিবেশের সারাউন্ডিংয়ে চলে আসে, সে সময় আমরা আমাদের নিয়তিকে, আমরা পেট এবং ডেস্টিনিকে আমরা দায়ী করি। পেট শব্দের মধ্যে থাকবে কোনো প্রকার অ্যাফোর্ডলেস, অর্থাৎ ইনভলান্টারি কোনো প্রচেষ্টা ছাড়াই যেটা চলে আসে। অর্থাৎ একজন মানুষ তার জীবনে অনেক ধরনের ঘটনা ঘটবে, যে ঘটনাগুলোকে সব মানুষ ঘটে বলে না, কিছু কিছু মানুষ বলবে যে আমি এর জন্য আমার ভাগ্যটাই খারাপ, এই জন্য আমি নিয়তিকে দায়ী করি, তকদিরকে দায়ী করি, আমার ডেস্টিনিকে দায়ী করি, আমার আননোন একটা রিজনকে দায়ী করি, যেটার জন্য আসলে আমার কিছু করার নাই। এটার জন্য যে সে খুব প্রচেষ্টা চালিয়েছে, যেমন আপনি একটা জিনিস, কোনো একটা বিষয় অ্যাম্বিশনের জন্য আপনি প্রচেষ্টা চালিয়েছেন, তারপরে যখন হলো না, তখন আপনার নিয়তিকে আপনি দায়ী করেন। কিন্তু পেটের মধ্যে এরা কখনোই প্রচেষ্টা চালায় না। নর্মালি তারা মনে করে যে তাদের জীবনে কোনো একটা দুর্ঘটনা ঘটে গেলো বা না হলো না, হয়তো দেখা গেলো যে সে তেমন কোনো চেষ্টাই করলো না চাকরির জন্য, অথবা চাকরির ইন্টারভিউ ফেস করার জন্য তাকে যে প্রচেষ্টা চালানো দরকার, যেই যত ধরনের তার অ্যাচিভমেন্ট করার জন্য, তার জন্য যতটা অ্যাফোর্ড করা দরকার, যতটা এক্সারশন হওয়া দরকার, যতটা শ্রম দেওয়া দরকার, সে কোনোটাই না দিল। সাধারণ নর্মালি সে একটা চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেল, ইন্টারভিউ দিল, সেখানে তার চাকরি হলো না, সে মনে করলো যে ভাগ্যে নেই। এখানে সে কোনো প্রচেষ্টা ছাড়াই তার নিয়তিকে সে দায়ী করলো। ডেস্টিনিতে কী হয়? ডেস্টিনিতে হয়, ডেস্টিনি ইজ উইথ অ্যাফোর্ড ইউর ইনভলভমেন্ট ইজ 100% to reach a destination, then say I was destination to be here, it is active. অর্থাৎ আমি আমার ডেস্টিনেশনে যাওয়ার জন্য 100% অ্যাফোর্ড দিয়েছি, তারপর আমার অনেকে দেখবেন যে বিসিএস দেওয়ার জন্য প্রচণ্ডভাবে শ্রম দেয়, রাত দিন পড়াশোনা করে, খাটে, সকাল বিকাল তাদের কাছে এক হয়ে যায়। কিন্তু দেখা গেলো যে অনেকেই আপনার পাবলিক ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য প্রচণ্ড শ্রম দেয়, কিন্তু তারপরও তার হয় না। তখন এটাকে আমরা ডেস্টিনি বলব। দুটার মধ্যে পার্ট ডিফারেন্স। একটা হলো সহজ কথায় যদি আমরা বলি, একদম ইজি ওয়েতে, যে একটা হলো পেটের মধ্যে থাকবে কোনো প্রকার অ্যাফোর্ডলেস, সে এই জন্য তাকে ডেস্টিনিকে তার নিয়তিকে দায়ী করে। আর ডেস্টিনির মধ্যে প্রচণ্ড 100% সে ইনভলভমেন্ট থাকে এবং অ্যাফোর্ড দেয়, তারপরে যখন সে ফেল করে তখন ডেস্টিনিকে বলে। তো ডেস্টিনি রিলেটেড কী কী রুব্রিক আছে আমাদের রেপার্টরিতে, সেটা একবার এক নজর দেখে নিই। DSTI ডেস্টিনি। ডেস্টিনি রিলেটেড শুধুমাত্র একটা রুব্রিক আছে, সেটা হলো যে ডিসপেয়ার, ডেস্টিনি, এভরিথিং ইজ কন্ট্রোল। বাম্বুজা আমরা জানি যে এটা বাঁশ থেকে এসেছে। বাম্বুজা খুব ভালো একটা মেডিসিন, বাম্বুজা স্পাইন আমরা বলে থাকি। যে এভরিথিং কন্ট্রোল বাই ডেস্টিনি, সব কিছু আমার ডেস্টিনি আমার কন্ট্রোল করে, আমার নিয়তি আমাকে কন্ট্রোল করে, আমার ভাগ্য আমার কন্ট্রোল করে, এরকম তার চিন্তাভাবনা একটা সময় আসে। আমরা যখন বাম্বুজা পড়বো তখন এই বিষয়ে বিস্তারিত আলোচনা। দুটো ওয়ার্ড আমাদের মানে ডিডি জানা থাকা ভালো, তারপরে আমরা এটাকে কীভাবে ইউজ করবো সেটা পরে আমরা আলোচনা করব। যাই হোক, আজকে অন্য একটা মেডিসিন নিয়ে আলোচনা শুরু করি। এক ভদ্রলোক তার ব্যাক পেন নিয়ে এসেছে, ব্যাক পেন চিকিৎসার জন্য, যেটা সাধারণত আমাদের কেস টেকিং আমরা সাধারণত IPR জিজ্ঞেস করি যে ব্যাক পেনটা কবে থেকে শুরু হয়েছে। সে বললো যে 6 মাস যাবৎ ব্যাক পেন। তার আগে তার জীবনের কী ঘটনা ঘটেছে, ওই সময়কার তার জীবনের এমন কোনো মানে দুর্বিসন্ধি বা এমন কোনো ঘটনা ঘটেছে কিনা যেটা তাকে প্রচণ্ডভাবে মেন্টালি এবং ফিজিক্যালি স্ট্রেসের মধ্যে নিয়ে যায় এবং হার্ট করে। কোনো একটা ডিজিজ যখন আসে, সেই সমসাময়িক কোনো একটা ঘটনা তার জীবনে ঘটে, কোনো একটা ইমোশন তাকে তখন ব্রেকডাউন করে। ব্যাক সাধারণত সাপোর্ট করে আমাদেরকে। ব্যাক পেইন আসার পিছনে কারণ হলো যখন আমাদের সাপোর্টে কোনো প্রবলেম দেখা দেয়, সেটা যে কোনো সাপোর্ট হতে পারে, সে পারিবারিক সাপোর্ট হতে পারে, অর্থনৈতিক সাপোর্ট হতে পারে, কোনো ব্যক্তির সাপোর্ট হতে পারে, ফাইন্যান্সিয়াল সাপোর্ট হতে পারে। এই সাপোর্ট কোনো সময় যদি আমি মনে করি যে এই সাপোর্টটা আমার জন্য এখন দুর্বল হয়ে গেছে, এটা লুজ হয়ে গেছে, তখনই আমার ব্যাক পেইন আসার সম্ভাবনা থাকে। পেশেন্ট হয়তো বুঝতে পারে না, কিন্তু আমাদের কোশ্চেনটা ওই লাইনকে
রিলেট করে, কেন এলোমেলো কোশ্চেন করে আপনার টাইম কিল হবে, কাজের কাজ কিছুই হবে না। ব্যাক পেন তাকে বলা হয় যে 6 মাস আগে তার পারিবারিক সাপোর্ট সাধারণত আমরা কি হয়, তার পরিবার থেকে পাই বা আমাদের কোনো গার্ডিয়ান থেকে পাই। তার জীবনে এমন কোনো স্টেজ এসেছে গেল, সেই পেশেন্ট বলে হ্যাঁ আমার জীবনে স্টেজ এসেছে। স্টেজ হলো এরকম, সে তার মেইনলি কথা হলো তার পরিবারে যে তার ঘরে যখন ঝগড়া হয়, পরিবারে যখন কোয়ারেলিং হয়, তখন তার মধ্যে একটা প্রচণ্ডভাবে খারাপ লাগে। বিশেষ করে তার ভাইয়ের সাথে তার কি ঝগড়া হয়। নিয়ে আসো তো। হ্যালো, দাও দেখি। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন, কী অবস্থা আছেন বলেন। আছি, ভালো আছি। কার ডাউনলোড? আমারটা, আমার লেকচার? হ্যাঁ হ্যাঁ, ইউটিউবে দেওয়া ছিল। হ্যাঁ, অনেক 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 লেকচার আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওগুলো নামাই নেন, নামাই শুনতে থাকেন। আর ওই বইটা একটা বই বের হয়েছে, বুঝতে পারছেন? বইটা নিয়েছেন, একটা বই নিয়েছেন, 4টা মেডিসিন, ডালকামারা, এই ওটা নিয়েছেন? ও তাহলে ওইটাই বেরিয়েছে, ইগনিশিয়ান। একটা কার কাছ থেকে নিয়েছেন? আমার কাছ থেকে? ওটাই। ও তাই তাই তাই, ঠিক আছে, তাহলে ওটাই আর কি, 4টা মেডিসিন। এটা এখন হয়ে গেছে আর কি, 5টা হয়েছে আর কি, এর সাথে আরেকটা অ্যাড হয়েছে আপনার ন্যাট্টামিওর আর কি, ন্যাট্টামিওর। তা ঠিক আছে, 4টা পড়েন আপনি। ওকে, হ্যাঁ আমি একটু পরে কথা বলি, লাইভে আছি এখন, পরে কথা বলি। হ্যাঁ হ্যাঁ, যেটা বলছিলাম যে এই যে ঘরের লোকদের সাথে যখন তার কখনো তার তর্ক বিতর্ক হয়, ঝগড়া হয়, কোয়ারেলিং হয়, তখনই তার সমস্যা শুরু হয়। কেন, ফ্যামিলিতে একটা সবসময় অর্থনৈতিক একটা টান পড়ানো থাকেই। অভাব অনটন, যে পরিমাণ অর্থনৈতিক সাপোর্ট পাওয়া দরকার পরিবারের লোকরা, সে পরিমাণ সাপোর্ট সে দিতে পারে না। কেন, প্রত্যেক লোকেরা আর্নিংয়ের একটা ক্যাপাসিটি থাকে, একটা লিমিটেশন থাকে। কেন, পরিবারের লোকের অনেক বেশি চাহিদা থাকে, সেই চাহিদাটা সে অনেক সময় পূরণ করতে পারে না। যার কারণে পরিবারের লোকদের সাথে একটা হ্যাসেল লেগেই থাকে, অনেক সময় এটা অনেক বড় আকারে রূপ নেয়। এই পর্যায়টা অনেক দিন থেকে চলছে এবং এটা তাকে খুব কষ্ট দেয়। পরিবারের লোকরা যখন তার বিষয়টা বুঝতে পারে না, তাকে সঠিকভাবে, যে তারা ভাবে যে তাদের যে বিষয়গুলো প্রয়োজন, এই বিষয়গুলো কেন সে যোগান দিতে পারছে না, কিন্তু সে মনে করে যে আমি কোত্থেকে যোগান দেবো, আমার যে আর্নিং, সে আর্নিং থেকে তো তোমাদেরকে দিতে হবে, এরপরে তো আর আমার কোনো বিকল্প হয়ে নেই। কিন্তু পরিবারের লোকদেরকে এই জিনিসটা সে কোনোভাবেই সঠিকভাবে বুঝাতে পারে না। এখান থেকে তাদের সাথে তার একটা দ্বন্দ্ব তৈরি হয় এবং ঝগড়া শুরু হয়। তারা একটা কথা বলে, সে আরেকটা বলে, এভাবে। এটা তার কাছে খুব ভালো লাগে না। সে পরিবারকে মনে করে যে পরিবার তাকে বুঝবে, সে পরিবারকে বুঝবে, সেখানে একটা খুব পিসফুল একটা অ্যাটমসফিয়ার তৈরি হবে। এরকম একটা অ্যাটমসফিয়ারকে সে লাইক করে। কিন্তু এই অ্যাটমসফিয়ার না পাওয়ার কারণে দীর্ঘদিন এই প্রক্রিয়াটা চলতে চলতে একটা সময় গিয়ে তার ব্যাক পেইন শুরু হয়। অর্থাৎ যারা তাকে ইমোশনালি, এখানে ফাইন্যান্সিয়াল সাপোর্ট না, এখানে ইমোশনালি যারা তাকে সাপোর্ট করবে, তারা তাকে সাপোর্ট না করে উল্টা তার উপরে বিভিন্ন ধরনের মেন্টাল টর্চারিং করে তাদের চাহিদার জন্য। এটা তার কাছে খুব খারাপ লাগে। তো কিছুদিন যাবৎ তার ভাইয়ের সাথে কোনো একটা বিষয় নিয়ে ঝগড়া হয়, এটাও তার কাছে খারাপ লাগে যে পরিবারের লোক, ভাই, হাজব্যান্ড, ওয়াইফ, ছেলে মেয়ে, আদার্স যারা আছে, তারা তাকে বুঝতে চেষ্টা করে না এবং তারা মনে করে যে সে তাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া দরকার সে দিচ্ছে না ইচ্ছাকৃতভাবে। এই জন্য
একটা সময় গিয়ে তার মধ্যে প্রচণ্ড রাগ গোস্বা তৈরি হয় এবং এই রাগ গোস্বাকে সে সাপ্রেসড করে না, তাদের সাথে ঝগড়ায় লিপ্ত হয়ে যায়। এই যে অ্যাঙ্গার তার মধ্যে তৈরি হয়, এখান থেকে তার ডিজিজ শুরু হয়। এই মেডিসিন, একটাই মেডিসিন আমাদের রেপার্টরিতে আছে এবং আমাদের ম্যাথমেটিক্যাল মধ্যে আছে, সেটা হলো ডালকামারা। আপনারা নিশ্চয়ই আমার ডালকামারা বই পড়েছেন, সেখানের মধ্যে বিস্তারিত ডালকামারার সম্বন্ধে ব্যাপক আমি লিখেছি। একটু বুঝতে অসুবিধা হলেও অনেক ইংরেজি বাংলা মিক্স আছে। তারপর আমি আশা করি যে বারবার যদি পড়েন তাহলে ডালকামারাটা ক্লিয়ার হয়ে যাবে। ডালকামারা প্রবলেম হলো যে ফ্যামিলি নিয়ে সেই ডালকামারা কিন্তু রিলেশনের বাইরে কিছু মেডিসিন আছে যে ফ্যামিলি ওরিয়েন্টেড মেডিসিন, কিছু মেডিসিন আছে যে ফ্যামিলি উইথ আদার সাইড ওরিয়েন্টেড মেডিসিন, কিছু মেডিসিন আছে শুধুমাত্র আদার সাইড, ফ্যামিলি নিয়ে তাদের কোনো চিন্তাভাবনা নাই। ডালকামারা কিন্তু ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মেডিসিন। ফ্যামিলিকে নিয়ে তার যত ভাবনা, ফ্যামিলির ভালো মন্দ দেখা, তাদের সঠিক চর্চা করা, তাদেরকে সঠিকভাবে কেয়ার করা। কিন্তু ডালকামারার সমস্যা হয় সে অতিমাত্রায় কেয়ারিং করে ফেলে ফ্যামিলিকে, যেটা পরবর্তীতে বুমেরাং হয়ে যায়। তখন মনে করেন যে সবাই নিজের একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, সবাই নিজের একটা পার্সোনালিটি আছে, সবাই নিজস্ব একটা আপনার ফ্রিডম আছে। যখন পরিবারের কোনো ব্যক্তি ডালকামারা যখন পরিবারের অন্য মেম্বারের ভালোর জন্য ডোমিনেটিং করার চেষ্টা করে, তখন এটা ধীরে ধীরে একটা সময় গিয়ে সে তার বিরুদ্ধে চলে যায়, তখনই প্রবলেম শুরু হয়ে যায়। তো এখানে যেটা দেখা যাচ্ছে এটা কিন্তু একটু ভিন্ন। এলিমেন্ট ফ্রম মানি ফ্রম লসিং, সে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে অনেক টাকা পয়সা লস করে। দেখা গেল যে আগে যেভাবে সে পরিবারকে সাপোর্ট দিতে পারতো এখন সে পারে না। অনেকের হতে পারে যারা বিজনেস করে তাদের সবসময় আর্নিংটা একই রকম থাকে না। অনেক সময় দেখা যাবে যে আর্নিং যখন ভালো ছিল তখন পরিবারকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে, সবাইকে টাকা পয়সা দিয়েছে। এখন সে পরিবারকে এবং তার আপনজনদেরকে সে ঠিকভাবে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিতে পারে না। কেন দিতে পারে না? তার আগের মতো আর্নিং নাই। সে কী করেছে? লস খেয়েছে ব্যবসা করতে গিয়ে, বিভিন্নভাবে টাকা ইনভেস্ট করতে গিয়ে। এই জিনিসটা পরিবারের লোকরা বুঝতে চেষ্টা করেন, উল্টা তার উপরে একটা প্রেশারাইজ করে। এই যে এলিমেন্ট ফ্রম মানি ফ্রম লসিং, এটা প্রচণ্ডভাবে তার উপরে প্রভাব বিস্তার করে এবং পরিবারের লোকরা যখন তার সাথে এই যে কোয়ারলিংয়ে লিপ্ত হয় তখন সে প্রচণ্ড রাগান্বিত হয় এবং রাগটাকে সে এক্সপ্রেস করে। ডালকামারার সবচেয়ে বড় কথা হলো যে ডালকামারা রাগ কখনোই নিজের মধ্যে রাখে না, সেটা ছেড়ে দেয়। এই জন্য আমরা দেখি অ্যাঙ্গার ভায়োলেন্ট, অ্যাঙ্গার সাডেন। সে যখন তাদের কাছ থেকে সে ওয়ার্মথ, আমরা জানেন যে ডালকামারা একটা ড্যাম্প এবং কোল্ড এনভায়রনমেন্টে এটা ব্যবহৃত হয় ফিজিক্যাল লেভেলে, বাট ইমোশনালিও সে এরকম ওয়ার্মথ এর উল্টোটা, যেহেতু এটা তার মরবাইড কন্ডিশন বা ডিজিজ কন্ডিশন তৈরি করে, এর উল্টোটা হলো ওয়ার্মথ এবং একটা হারমোনি সিচুয়েশন। সে চায় যে পরিবারের লোকেরা তাকে একটা ভালো তাকে ভালো আন্ডারস্ট্যান্ডিং করুক তার সাথে, এবং তার সাথে উষ্ণ আচরণ করুক। যখন সেটা তাদের কাছ থেকে সে কখনো পায় না তখন সে রাগান্বিত হয়। এই রাগটাকে সে কখনোই সিক্রেট করতে পারে না, সে এটাকে এক্সপ্রেস করে দেয়। এই যে সিক্রেট করতে পারে না, এক্সপ্রেস করে দেওয়ার কারণে পরিবারের সাথে তার একটা আরও আস্তে আস্তে একটা গ্যাপ তৈরি হয়। পরিবারের লোকরা তাকে বুঝতে পারে না, সে পরিবারকে বুঝতে পারে না। কেননা পরিবারের সবচেয়ে বড় বিষয় হলো যে সবাইকে কিছুটা স্যাক্রিফাইস করা, ব্যালেন্স করা, তাহলে একটা পরিবার একটা ভালো অবস্থানে থাকে। নাহলে কী হয়, প্রত্যেকেই যদি পরিবারের অন্য মেম্বাররা যদি সব মেম্বারদের মধ্যে যদি একটা রিজিডিটি থাকে তাহলে সেখানে কিন্তু আর সমস্যা বাড়বেই। এবং এরপরে এই পারিবারিক কলহল কারণে, পারিবারিক দ্বন্দ্বের কারণে পারিবারিক মেম্বাররা কেউ না কেউ ধীরে ধীরে অসুস্থ হওয়া শুরু করবে। ডালকামারা এখানে অসুস্থ হয় পরিবারের লোকরা যখন তাকে সেভাবে রেসপন্স করে না, ওয়ার্মনেস রেসপন্স করে না, তখনই তাদের প্রতি তার অ্যাঙ্গার, তার একটা ভায়োলেন্ট অ্যাঙ্গার তাদের প্রতি চলে আসে এবং সেটাকে সে প্রকাশ করে দেয়। বাট এই পরিবার কেন্দ্রিক একটা মেডিসিন, পরিবারকে নিয়ে সে চিন্তাভাবনা, এবং দেখবেন যে অ্যাংজাইটি আদার, কেয়ারফুল অফ রিলেটিভ, এই ধরনের জাতীয় কেয়ারিং রুব্রিক যত আছে সব জায়গার মধ্যে আপনি দেখবেন যে ডালকামারা বসে আছে। কিন্তু ডালকামারার সমস্যা হলো যাদেরকে সে কেয়ার করে, যাদের সঙ্গে এত ভাবে, যে রিলেটিভকে নিয়ে, সে রিলেশনকে নিয়ে সে এত বেশি
পেরেশানির মধ্যে থাকে। এই রিলেশনের সাথে তার যত সমস্যা, এই রিলেশনের সাথে সমস্যা হওয়ার কারণে তার প্যাথোলজি তৈরি হয়। রিলেশনের সাথে সমস্যা এই জন্যই হয়, রিলেশন যখন তাকে যথেষ্ট কেয়ার করে না, সে যতটা কেয়ার করে তাকে সে যখন সে ধরনের ভালো বিহেভিয়ার পায় না, যেমন ওয়ার্ম বিহেভিয়ার পায় না, উষ্ণ আচরণ পায় না, বা তারা তাকে যথেষ্ট তাকে মানে রেসপেক্ট করে না, তখনই সেই নিজেকে কন্ট্রোল করতে পারে না, সেই উগ্র হয়ে তাদেরকে উল্টাপাল্টা বলে দেয়। তখন পরিবারের লোকদের সাথে আরও দ্বন্দ্ব তার তৈরি হয়। দেখেন কীভাবে তার এই সমস্যাগুলো আসতে থাকে। ঘরে জড়গা হওয়ার পর তার কাজে মন থাকে না, সেসব অফিসে গিয়ে বা দোকানে গিয়ে সে বসে থাকে একটা মন মরা ভাব নিয়ে, কোনো কিছুতে মন চায় না, করতে মন চায় না, উদাস হয়ে যায়। বাইরে কোনো কাস্টমারের সাথে, বাইরে কোনো রিক্সাওয়ালা, ফেরিওয়ালা, দোকানদার, অন্য কোথাও যদি তার কোনো ঝগড়া হয়, এটা তার কোনো সমস্যা হয় না। হ্যাঁ, কিন্তু ঘরে সে চায় ঘরে একটা হারমোনি সিচুয়েশন, ঘরে সবার সাথে মিলেমিশে থাকতে চায়, সবাইকে সে সাপোর্ট করবে, সবাই তাকে সাপোর্ট করবে, একটা গুড রিলেশন চায়, সবাই একটা উষ্ণ তাকে আপনার কী করবে, ওয়েলকাম করবে। এই জিনিসগুলো ডালকামারা পছন্দ করে তার পরিবারে, কিন্তু পরিবার থেকে যখন এই জিনিসগুলো সে পায় না, সে মনে করে আমি পরিবারের জন্য সারাদিন কাটাকাটি করি, বাসা থেকে বাইরে গিয়ে চাকরি করেছি, জব করেছি, অথবা দোকানদারি করেছি, ব্যবসা করেছি। পরিবারের উচিত কমপক্ষে আমায় ঘরে আসলে তারা আমার সাথে ভালো ব্যবহার করবে। হয়তো দেখা গেলো যে ঘরে আসার পর তারা তাদের একটা লম্বা লিস্ট, তাদের ডিমান্ড তাকে জানালো, আমার এটা লাগবে, ওটা লাগবে, তখন সে আসলে বিরক্ত হয়। তখন এই বিরক্তিটাকে সে কী করতে পারে না, এটাই তার জন্য বড় প্রবলেম, যে এই বিরক্তি রাগটাকে সে মানে বুদ্ধিমত্তার সাথে প্রয়োগ করতে পারে না, সে রাগটাকে এক্সপ্রেস করে দেয় দ্রুত। তার কারণে তাদের সাথে তার একটা দ্বন্দ্ব লেগেই থাকে। আর এই দ্বন্দ্ব হওয়ার পরে সে ভাবে যে পরিবারের লোকরা তাকে যথেষ্ট গুড ভালো বিহেভিয়ার তার সাথে করে না। সে ভাবতে থাকে তাদের কাছ থেকে যে সাপোর্ট পাওয়া দরকার, সে সাপোর্টটা সে পায় না। যে আমি আমার পেশাগত জীবনে, অনেকে বলবে পাবেন, পরিবার থেকে কোনো সাপোর্ট পায় না। পরিবারের লোকরা সবসময় আমার কাছ থেকে শুধু তাদের দেও আর দেও। সব এইটা আমার জীবনের বড় কষ্ট। আমার ওয়াইফ বলেন, আমার ছেলে মেয়ে বলেন, আমার বাবা মা বলেন, আমার ভাই বোন বলেন, সবার একটাই চাহিদা, আমি কত টাকা জেনে আর্ন করতেছি, তাদেরকে আমি দিচ্ছি না। তাদের কাছ থেকে যে তাদের জন্য যে আমি এত করছি, তারা যে একটু এই জন্য গ্রেটফুল হবে, এটা চায়। তার সেই রিটার্ন যে অর্থ তাদের পিছিয়ে ব্যয় করছে, সেটা তারা ব্যাক করুক, এটা চায় না। সেটা চায় একটা গ্রেটফুলনেস। এই গ্রেটফুলনেসটা যখন ডালকামারা পায় না, তখনই তার সমস্যা শুরু হয়। এই জন্য দুটো রুব্রিক এখানে খুব সুন্দর। ডিসপেয়ার সাপোর্ট ওয়ান্টস টু ডিসপেয়ার ওয়ার্ক ফর হিস, অর্থাৎ তখন আস্তে আস্তে সে মনে করে কাদের জন্য আমি কাজ করতেছি, যাদের জন্য এত কিছু করতেছি, তারা আমাকে ইমোশনালি একটু সাপোর্ট দিতে পারে না। তখন তার কাজের প্রতি আগ্রহ, ইচ্ছা, কাজের প্রতি তার যে একটা কনসেন্ট্রেশন, কাজের প্রতি একটা ডেডিকেশন, এগুলো ধীরে ধীরে কমতে শুরু করে। তখন আস্তে আস্তে সে মনে করে যে ঠিক আছে, চলো, কাজ না করলেই নয়। কিন্তু এটার মধ্যে তার স্পিরিট কমে যায়। এটা হলো ডালকামারার বড় প্রবলেম। তার ফ্যামিলির আচরণ তার কাছে ভালো লাগে না। ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, এখানে তার কাছে মনে হয় তারা তার প্রতি যথেষ্ট জাস্টিস করছে না। এখানে ইনজাস্টিস হচ্ছে সে, যে যাদের জন্য সে দিনরাত পরিশ্রম করছে, খাটছে, যাদের জন্য সে এত পরিশ্রম করছে, যাদের জন্য এত টেক কেয়ার করছে, যাদের কথা সবসময় সে ভাবে, অথচ তারা তাকে কখনোই বুঝতে চেষ্টা করবে না। এটি তার কাছে ইনজাস্টিস মনে হয়। তার বিরক্তি বেড়ে যায়, কাজে মনোযোগ তখন আর থাকে না, ইরিটেবিলিটি ডিস্টার্ব হয়। তখন সে ইরিটেবল, ডিস্টার্ব, যখন এই ডিস্টার্বিংগুলো তার মনের মধ্যে, দিলের মধ্যে আসতে থাকে, এবং ফিজিক্যালি মেন্টালি যখন সে ডিস্টার্ব ফিল করা যাবে, তখন তার মধ্যে একটা বিরক্তি, সবসময় একটা বিরক্তি, এটা ধীরে ধীরে আসা শুরু করে। হঠাৎ করে বিরক্তি আসে না। যখন এই লেভেলে আসে, তখন সে ডাক্তারের কাছে কোনো একটা প্যাথোলজি নিয়ে আসে, কোনো একটা মরবাইড কন্ডিশন নিয়ে আসে। তখন তার হিস্ট্রি যখন আমরা নিতে চেষ্টা করি, তার পিছনের দিকে যেতে চেষ্টা করি, তখন দেখবে যে আসলে তাই। তার জীবনে, পারিবারিক জীবনে সে খুব একটা হ্যাপি না। পরিবারের লোকদের আচরণ, তাদের ব্যবহার, তাদের যে পারিবারিক যে অ্যাটমসফিয়ার, বা তাদের যে তার প্রতি যে আপনার ওয়েলকাম নেচার, সেটা কোনোটাই গুড, যার কারণে সে সবসময় একটা মেন্টালি ডিস্টার্বে ফিল করে। এই জন্য তার মধ্যে ইরিটেবিলিটি শুরু হয়।
তাহলে ডালকামারার যেটা পেইন, ডালকামারার পেইনটা হয় তার রিলেশনশিপ থেকে, যখন সে কি রিলেশনশিপ বলতে এখানে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, ছেলে মেয়ে হতে পারে, বাবা মা ভাই বোন হতে পারে, অথবা এমন কোনো বন্ধু হতে পারে যার আমরা অনেক সময় অনেক ফ্রেন্ড, খুব নিয়ারেস্ট বন্ধু বা ফ্যামিলি মেম্বার, যাদের অথবা ভাগিনা হতে পারে, ভাতিজা হতে পারে, তাদের জন্য আমরা যথেষ্ট কেয়ারিং নেচার থাকে, আমরা নিজের আপন ব্লাড ভাবি তাদেরকে, যে তাদের প্রতি কেয়ারিং করি আমরা। রিলেশনশিপটা নির্ভর করে ব্যক্তি কতটুকু ওই ব্যক্তির উপর কেয়ারিং করতেছে, এটা রিলেশনশিপের উপর ডিপেন্ড করে। এই কোনো রিলেশনশিপ থেকে যখন সে ওয়ারমথ মানে না পায়, ফিডব্যাক পায় না, তখনই তার মধ্যে সমস্যা শুরু হয়। যাদের জন্য সে এত বেশি কেয়ারিং করে, এত বেশি মনোযোগ দেয়, এই যে প্যারেন্টস এবং ফ্যামিলি মেম্বার, এটা প্যারেন্টস হতে পারে, ফ্যামিলি মেম্বার হতে পারে, কে কেউ হতে পারে। এই যে এখন আমরা ডালকামারার মধ্যে সবসময় আমরা আমাদের বইয়ের মধ্যে লিখেছিলাম, ডালকামারার ডিক্টেটোরিয়াল এবং পসেসিভনেস, এই দুটো পয়েন্ট ডালকামারার জীবনে সবচেয়ে বড় খারাপ। এই দুটোর কারণে, এই দুটো শব্দের কারণে ডালকামারার সাথে পরিবারের অন্যান্য মেম্বারদের সমস্যা। ওরাও বুঝে যে আমার ভাই, আমার বাবা, আমার মা, আমার রিলেটিভ আমাদের জন্য অনেক 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 ত্যাগ স্বীকার করেছে, বাট সে এত কিছু করার পরও তাদের প্রতি সে ডিকটেট করতে চেষ্টা করে। তাদের যে একটা পার্সোনালিটি আছে, তাদের যে ব্যক্তি স্বাধীনতা আছে, ফ্রিডম আছে, এটা নিয়ে সে কখনো ভাবে না। সে মনে করে আমি তো ওদের কল্যাণের জন্য এটা ভাবি, আমি যা বলবো এটাই ঠিক এবং এটাই মানা উচিত। এই যে একটা পসেসিভ নেচার, একটা পসেসিভ নেচার একজন ব্যক্তির প্রতি আপনি কত সময় পর্যন্ত করতে পারবেন। তার ব্যক্তি যখন ধীরে 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 অ্যাটমসফিয়ার সাথে সে চেঞ্জ হওয়া শুরু করে, তার চিন্তার চেতনা চেঞ্জ হয়, তার ইন্টেলিজেন্সে বাড়া শুরু করে, সে ভালো মন্দ বোঝার ক্ষমতা আসে, তখন তার প্রতি ডিক্টেটোরিয়াল এবং পসেসিভনেস করা যায় না। এটা ছেলে মেয়ের ক্ষেত্রেও হয় না। এটা করতে গিয়ে ডালকামারা এই জ্ঞানটুকু ডালকামারার অভাব। কোন বয়সে কতটুকু কার উপর পসেসিভনেস করা যাবে এটা সে জানে না। যখন এটা সে করতে যায়, তখন উল্টো যাদের উপরে এটা প্রয়োগ করতে যায় তারা রিয়াকশনটা ভালো দেয় না, তখনই তার মধ্যে তখনই তার প্যাথোলজি শুরু হয়। তখন সে ভাবে যে সে যথেষ্ট সাপোর্ট তার ওই রিলেশন থেকে সে পাচ্ছে না, তার কথা তারা শুনে না। ঠিক আছে, রিলেশন মিসআন্ডারস্টুড, শি ইজ মিসআন্ডারস্টুড। সে মনে করে যে অন্যের সাথে তার কী হয়, একটা ভুল বুঝাবুঝি শুরু হয়, একদম ডাইরেক্ট রুব্রিক। এটা নতুন, এই ডালকামারা মেডিসিনটা খুব বেশি দিন হয় নাই আমাদের রেপার্টরির মাইন্ড চ্যাপ্টারে অ্যাড হয়েছে, আগের থেকে ছিল, কিন্তু রুব্রিক এত বেশি নিউ রুব্রিক অ্যাড হয়েছে এটা খুব অল্প দিনের মধ্যে, যার কারণে রুব্রিকগুলো আধুনিকতার অনেক ছোঁয়া আছে। যেমন মিসআন্ডারস্টুড, এই ধরনের রুব্রিক আমরা পুরো রেপার্টরির মধ্যে খুঁজলে পাবো না, কিন্তু যেহেতু এই মেডিসিনটার ইদানিং আপনার এডিশন হয়েছে, যার কারণে এই ধরনের রুব্রিক আমরা সহজে বুঝতে পারি। মিসআন্ডারস্টুড হয়, পরিবারের সাথে ভুল বোঝাবুঝি হয়। ডিলিশন, ডিজেবল, সে একসময় বলে যে আমার দ্বারা আমার মনে, যেমন এটা একজন পরিবারের মা বলেন, সে তার ছেলে মেয়েকে অনেক অনেক শ্রম দিয়ে ভালো লেখা, সবসময় কেয়ারিং করে দিন রাত খেটে বড় করেছে, তাদেরকে ভালো লেখাপড়া শিখেছে। একসময় গিয়ে দেখা গেলো যে ছেলেমেয়েরা নিজস্ব একটা চয়েস তৈরি করতে চায়, তারা নিজস্ব চুজ করে তাদের ভালো মন্দ, তাদের লাইফ পার্টনার থেকে শুরু করে অন্য বিষয়। কিন্তু মা এখানে প্রচণ্ডভাবে ওই জায়গাতেও সে বুঝে না যে আমার ছেলে এখন বড় হয়ে গেছে, এখন 25 বছর বয়স, 27 বছর 28 বছর, তার নিজস্ব একটা চুজি আছে, তাকে আমার ওই স্বাধীনতাটুকু দেওয়া উচিত। বা তার সাথে এইসব বিষয়ে প্রসেসিভ বা ডিক্টেটোরিয়ালনেস নেচার না প্রয়োগ করে তার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করে এটাকে বোঝানো দরকার, বা তার যে চয়েসটাকে সেটা মেনে নেয়। কিন্তু এটা করতে পারে না বলে সে একসময় নিজেকে ডিজেবল ভাবে, যে না আমার তো পরিবারে কোনো মূল্য নাই, আমি এখন ব্যাকডেটেড হয়ে গেছি। এটা ভাবে, মানে হলো এখানে তার স্ট্রেংথ, তার ক্ষমতা, তার ক্যাপাবিলিটি এটা কমে গেছে। ডিসপেয়ার সাপোর্ট ওয়ান্টস টু বি। ডালকামারা কি হয়, ডালকামারার মধ্যে একটা ইন্ডিপেন্ডেন্ট নেচার আছে সবসময়। সে নিজে অন্যের উপর ডিপেন্ড হতে চায় না, অন্যের উপর সে ফোর্স করতে চায়। সে অন্যের উপর ডিপেন্ড না হয়, অন্যের উপর সে নিজের তার চিন্তা চেতনা, তার ভাবনা, এগুলো ফোর্সফুলি অন্যের উপর সে প্রভাব বিস্তার করতে চায়।
এই জন্য এই পরিবারের উপরে ফোর্সফুলি এটা করতে গিয়েই তার সাথে সমস্যা শুরু হয়। এরপরে সে আস্তে আস্তে কী করে, ফল্ট ফাইন্ডিং শুরু করে। কাদের? যাদের জন্য এত কেয়ার করেছে। মা দেখা যাবে যে ছেলের ফল্ট ফাইন্ডিং করে, ছেলের বউটা খুব ভালো না, এরকম এরকম অন্যদের কাছে সে এরকম করে। সেন্সুরিয়াস ডিয়ারেস্ট ফ্রেন্ড, ফল্ট ফাইন্ডিং সেন্সুরিয়াস ডিয়ারেস্ট ফ্রেন্ড। কারণটা কী হয়, সে তখন ওই লেভেল থেকে আরেকটা লেভেলের ট্র্যাকে চলে যায়, গিয়ে সে দেখা যাবে যে যাদের জন্য এত ভাবনা চিন্তা এখন তাদের ত্রুটি বিচ্ছুতি বের করা শুরু করে। আস্তে আস্তে তার মধ্যে কী হয়, একটা ইমোশনাল সাপোর্টের অভাব তৈরি হয়, গ্যাপ তৈরি হয়। যে আপনজন যাদের সাথে ব্লাড কানেকশন, যাদের জন্য সে প্রচণ্ড কেয়ারিং করছে, তার অবদান 100%। এরকম পরিবারে কিছু লোক দেখবে, ভাইয়ের যাদের সাথে ভাইকে বাবার যেই ধরনের সাপোর্ট দরকার, সেই সাপোর্ট দিয়ে ছোটো ভাইকে বড় করেছে, কিন্তু বড় হওয়ার পর যে চাকরি বাকরি করেছে, বিয়ে শাদী করার পর তার সাথে একটা বিরাট গ্যাপ তৈরি হয়ে গেছে। তখন আস্তে আস্তে সে মনে করে যে আমি তো ভাইকে বড় করছি, কমপক্ষে তার সাথে তো আমার রিলেশনটা ভালো থাকবে। এই যে যখন তার সাপোর্ট, তখন সে মনে করে যে তার সাপোর্টটা ব্রেক ডাউন হয়ে গেছে। আস্তে আস্তে তার ব্যাক পেইন আসা শুরু করে, যখন ডোমিনেটেড এবং অন্যরা তখন কি করে, সাফোকেশন ফিল করে। যদিও কেউ তাদের পরিবারের মেম্বার যদি কেউ থাকেও তার এই ডোমিনেশন মেনে নেয়, তাহলে তারা সাফোকেশন ফিল করা শুরু করে। যার একটা ভয়ঙ্কর, এই ঘরের মধ্যে গেলেই সার্বক্ষণিক জবাবদিহি, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা বিষয় সে কিন্তু মনে করে আমি ভালোর জন্য করছি, কিন্তু অন্যরা মনে করে যে বেশি কি ইন্টারফেয়ার করে ফেলতেছে। এ হলো ডালকামারার পুরো লাইফ সার্কেল। ছোটো আকারে আমরা বলছি, এরকম কেস আমাদের কাছে আসে বলে আমরা বলি। একটা রুব্রিক, খুব ইন্টারেস্টিং রুব্রিক, কোয়ারেলসাম অ্যাঙ্গার উইদাউট। এই রুব্রিকটা উইদাউট অ্যাঙ্গার, একটা মানুষ আপনার সাথে ঝগড়া করছে, আপনার সাথে তর্ক বিতর্ক করছে, বাট তার মধ্যে কোনো রাগ নাই। খুব ইন্টারেস্টিং ব্যাপার না? সাধারণত রাগের বহিঃপ্রকাশ হলো, ঝড়গার বহিঃপ্রকাশ হলো রাগ। এখন ঠান্ডা স্নায়ু যুদ্ধ আমরা শুনেছি, ঠান্ডা কোল্ড ওয়ার শুনেছি, কোল্ড আপনার মনে করেন যে ফাইটিং শুনেছি, কিন্তু কোল্ড আপনার কোয়ারেলিং উইদাউট অ্যাঙ্গার, এটা খুব ভয়ঙ্কর একটা রুব্রিক। রেপার্টরিওয়ালাদের কত বুদ্ধি, এবং প্রত্যেকটা ওয়ার্ড তারা যখন ইউজ করে অনেক ভেবেচিন্তে ইউজ করে। যখন পূর্বাররা তাদের এক্সপ্রেশন করে, তখন এই রুব্রিক কোন ওয়ার্ডটার সাথে এই পূর্বারের এই কথা, পূর্বাররা তো অধিকাংশ অনেক সময় লেম্যান ছিল আগে, তারা খুব সবাই মেডিকেল সায়েন্স সম্বন্ধে তাদের জ্ঞান ছিল না, তারা লেম্যান লোকদেরকে তারা তখন তাদের অনুভূতিগুলো বর্ণনা দিতেন, এবং যিনি এইটাকে প্রুভ করেছেন তিনি এগুলোকে রিটেন করতেন, অথবা তারা রিটেন করতেন, উনিও ওনাকে এটাকে সার্বজনীন ভাষায় এটাকে প্রয়োগ করেছেন। তো ডালকামারা এই রুব্রিকগুলো অধিকাংশ এসেছে ক্লিনিক্যাল রুব্রিক থেকে। সাধারণত অনেক পরে যেহেতু এই মেডিসিনটা অ্যাড হয়েছে আমাদের রেপার্টরিতে, প্রথম দিকে খুব অল্প রুব্রিক ছিল, পরবর্তীতে যখন এই রাডার 10 যখন আসলো, তখন এই রুব্রিকের মাত্রা অনেক বেড়ে গেল, প্রচুর রুব্রিকের মধ্যে ডালকামারাকে পাবে। এই রুব্রিকগুলো এসেছে যেহেতু ডালকামারা ফিজিক্যাল ফর্মে বেশি ইউজ হতো, এবং প্রুভিংয়ের সময় সে সময় খুব বেশি ভালো, কী কারণে প্রুভ হয়নি আমি জানি না, যেহেতু এটা প্লান্ট মেডিসিন খুব ভালোভাবে প্রুভ হওয়া দরকার ছিল, কিন্তু সেভাবে প্রুভিং হয়নি। কিন্তু পরবর্তীতে যখন এই রেপার্টরি নিয়ে যারা কাজ করতেন, তারা দেখতে বললেন যে ডালকামারা আমাদের সমাজ ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে অনেক বেশি ইউজিংয়ের জায়গা তৈরি হইল। হ্যাঁ, মানুষের যেই ফ্যামিলি, আগে তো ফ্যামিলি একটা বন্ডিং ছিল অনেক স্ট্রং, এবং একজন আরেকজনকে যথেষ্ট আপনার স্যাক্রিফাইসিং করতো তাদের। এখন স্যাক্রিফাইসিংয়ের ব্যাপারটা কমে গেছে, কারণ কোনো কারণে যদি ফ্যামিলি কোনো মেম্বারের সাথে কোনো বিষয় ঝামেলা তৈরি হয়, তখন তারা কি করে, নিজেদেরকে সেপারেট করে ফেলে। সেপারেট করে দেওয়ার কারণে স্বাভাবিকভাবে ফ্যামিলির কিছু মেম্বার এফেক্ট হয়, যারা এফেক্ট হয় তাদের মধ্যে আস্তে আস্তে ইমোশনালি এফেক্ট হওয়ার পর ফিজিক্যালি তার প্যাথোলজি আসা শুরু করে। ডালকামারা আস্তে আস্তে যখন তারা এই ধরনের ক্লিনিক্যালি ইউজ করে দেখলেন যে এই ধরনের কেসে ডালকামারা প্রয়োগ করে তারা ভালো রেজাল্ট পায়, তখন আস্তে আস্তে এগুলো রুব্রিকগুলোর মধ্যে আধুনিক
ইংরেজি ভাষার ছোঁয়া আছে, অনেক রুব্রিক মধ্যে আধুনিক ইংরেজি ভাষার ছোঁয়া আছে, যেটা হয়তো দেখা গেলো যে 150 বছর আগে যেই রুব্রিকগুলো এসেছে, হ্যাঁ, সেই রুব্রিকগুলোর মধ্যে কিন্তু অনেক পুরনো ওয়ার্ড ইউজ হয়েছে, যে ওয়ার্ডগুলো সাধারণত ইংরেজি শব্দ। এখন ইংরেজি ভাষা তো পরিবর্তনশীল ভাষা, এটা সময়ের সাথে অবস্থার সাথে সাথে ভাষার পরিবর্তন হয়, নতুন নতুন শব্দ ইউজ হয়। সেগুলোর মধ্যে দেখবেন যে অনেক শব্দ এখন আছে না, যেমন ডু নট, কুড নট, এটা এখনও ওইভাবে লিখছে, ওরা কিন্তু অ্যাপোস্ট্রফি দিয়ে লেখে না, ঠিক আছে। তো এই ডালকামারা যখন এই যে আমরা দেখি কোয়ারেলিং অ্যাঙ্গার উইদাউট, এই যে এতক্ষণ যে আলোচনাটা আমরা করলাম তার উল্টো আলোচনায় উল্টো এখানে দেখতেছি যে একজন রাগী মানুষ ঝগড়া করে কিন্তু তার মধ্যে রাগ নাই, খুব অন্যের সাথে আমাদের রাগ ছাড়া ঝগড়া কখনো হয় না, রাগ ছাড়া ঝগড়া কখনোই হয় না, কিন্তু বাট ডালকামারার কোনো না কোনো এক জায়গায় আমরা এটা দেখি, কিভাবে এটা হয় সেটা নিয়ে একটু আলোচনা করছি। তবে এই রুব্রিকটা আপনি দেখেন, এটাই হলো রেপার্টরির বড় সমস্যা। রেপার্টরিতে অনেক ম্যাটেরিয়ালস দেওয়া আছে, কোনটা কোথায় ইউজ হবে আমাদের স্টাইল ওয়ার্ডরা, ওল্ড স্টাইল ওয়ার্ডে কিছুই লেগে যায়নি, যার কারণে আমরা এই মূল্যবান রত্নকে আমরা কোনো কাজে লাগাতে পারি, জেমকে কোনো কাজে লাগাতে পারছি না। যখন আমাদের টিচাররা আমরা দীর্ঘদিন ব্যবহার করতে 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 যখন দেখলাম যে হ্যাঁ এটা এইখানে এইভাবে এটা ইউজ হবে, তখন আস্তে আস্তে এটার ইউজিংয়ের জায়গা পেল। এখন একটা রুব্রিক লিখে উনি ছেড়ে দিয়েছে, এই রুব্রিকটা কখন কোন জীবনের কোন অংশে গিয়ে একটা স্টেজ ধাপে 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 আসে, এই কোন স্টেজে আসবে আমি আলোচনা করি। ডালকামারার প্রথম স্টেজ কী আসলো, ব্যক্তি প্রচণ্ডভাবে কেয়ারিং থাকে এবং পসেসিভ কেয়ারিং। এক কথা যদি আপনি বলেন, যত রুব্রিকে পসেসিভ কেয়ারিং থাকে, ডোমিনেটিং কেয়ারিং থাকে এবং ডিক্টেটোরিয়াল কেয়ারিং থাকে, যাদের উপর সে কেয়ারিং করে তাদেরকে সে এইভাবে করে। বাট একটা সময় পরে গিয়ে তার এই ডিক্টেটোরিয়াল নেচার যাদের উপর সে প্রয়োগ করছে, একসময় তাদের উপর আর প্রয়োগ করতে পারে না, এখান থেকে তার প্যাথোলজি শুরু হয়ে যায়। এটা ডালকামারা, আমি প্রথমে বলেছি ডালকামারা ফ্যামিলি ওরিয়েন্টেড মেডিসিন, বাইরের জগতের সাথে তার খুব একটা সমস্যা হয় না। সেখানে যদি কোনো ঝগড়া বিবাদ হয়েও যায়, কোনো বিষয় নিয়ে তার সাথে কোনো দ্বন্দ্ব হয়, এটা তার উপরে এফেক্ট হয় না, সেটা মনে করি এটা বাইরের শেষ। কিন্তু যাদের কেয়ারিং, অর্থাৎ কেয়ারিংয়ের সাথে তার যত সমস্যা, বাইরের লোকদের সাথে তো তার কেয়ারিং নেই। সেখানে হয়তো দেখা গেলো যে আমি একটা ম্যাটেরিয়াল জিনিস কিনতে গেছি, গুডস কিনতে গেছি, সেখানে দেখা গেলো যে দোকানদারের সাথে আমার একটা হ্যাসেল হলো, এটা আমি কিছু সময় ভুলে যাবো, এটা আমার উপর এফেক্ট করবে না, হ্যাঁ। কিন্তু ডালকামারা যখন কেয়ারিং পার্সনের প্রতি যে যার উপরে সে দায়িত্ব কর্তব্য প্রয়োগ করে, তার দায়িত্ব কর্তব্য সে নেয়, রেসপন্সিবিলিটি নেয়, সেই ব্যক্তি যখন তার চিন্তা চেতনার বাইরে গিয়ে কিছু করে, তখনই সে তার উপরে প্রচণ্ড রাগান্বিত হয়, এই রাগটাকে সে প্রকাশ করে দেয়। কিন্তু একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যখন তাকে অ্যাডজাস্ট করা শুরু করা লাগে, ছেলে বড় হয়ে গেছে, এখন 25 বছর 28 বছর বয়স, রাত্রে দেখা যাচ্ছে তার মতো করে ঘরে ফিরে, মেয়ে বড় হয়ে গেছে, জব করে বন্ধুদের সাথে ঘুরে বেড়ায়, সে পরে এখন সে দেখেছে যদি এদের প্রতি সে রাগ শুরু করে, আগের মতো 10 বছর 12 বছর বয়সে যে এই ছেলে মেয়ের প্রতি যেভাবে সে ডোমিনেশন করেছে, এখন এই ডোমিনেশন করতে গেলে এরা তার কন্ট্রোলের বাইরে চলে যায়। অনেক রুব্রিক আছে, আমি রুব্রিক নিয়ে আলোচনা করছি না, বইয়ের মধ্যে পেয়ে যাবেন, অনেক রুব্রিক আছে। সে লিখবেন একটা রুব্রিক আছে যে সে তার পরিবারকে সে দাঁত দিয়ে কামড়াই ধরে, হাত দিয়ে গ্রাফস করে যেন এটা ছুটে যায়, ফ্লাইং হয়ে যায় কিনা, এই ধরনের রুব্রিক আমাদের ডিলিউশনের আন্ডারে দেখবেন আছে। তখন সে তার নেচারটাকে আস্তে আস্তে চেঞ্জ করে ফেলে, তখন সে কিন্তু রাগ করে, বলে যে হ্যাঁ তোমরা তো এখন বড় হয়ে গেছো, এখন তো আর বাবা মার কথা তোমাদের স্মরণ রাখার প্রয়োজন নেই, বাবা মা তো এখন ছেলে মেয়েদের কাছে, ছেলে মেয়ে বড় হয়ে গেলে বাবা মা তখন তাদের শত্রু হয়ে যায়। এইভাবে সেই রাগটাকে করে, তাদের সাথে একটা মানে রাগান্বিত শব্দে বলতেছে, কিন্তু সেটা রাগের এক্সপ্রেশনটা রাগ থাকতেছে না, তখন সে এটাকে অন্যভাবে বলে, ট্যাকেল দিয়ে বলে, যাতে ছেলে তার হাত ছাড়া হয়ে যাবে। কেন ছেলে যদি ঘরে ফেরার সাথে সাথে বলে এত রাতে তুমি কোত্থেকে আসলে, তোমাকে বলেছি তোমার অফিস শেষ হয়েছে, তোমার ক্লাস শেষ হয়েছে, তুমি ইউনিভার্সিটিতে কোথায় ঘুরো, সে বুঝে যে এভাবে যদি বলতে চায় তাহলে ছেলের সাথে একসময় ছেলে বলবে যে না তোমার সাথে থাকবোই না, আমি এখন টিউশনি করবো, মেসে থাকবো বা হোস্টেলে থাকবো, হলে থাকবো, বাসায় থাকার আমার প্রয়োজন নেই, ছেলে মানুষ। তখন সে অ্যাডজাস্টেবল, এখানে সে কোয়ারেলিং অ্যাঙ্গার উইদাউট করে, এই একটা জায়গা। আরেকটা জায়গা হলো আমরা এরকম অনেক কেস পাই ডালকামারাতে, অনেক কেস ডাক্তারের সাথে কী ধরনের
কোয়ারেলসাম অ্যাঙ্গার উইদাউট আচরণ করে, এটা দেখবেন। আমরা একটা রোগীকে ওষুধ দিলাম, দেওয়ার পরে ওষুধ খাওয়ার পরে বিশেষ করে স্কিন ডিজিজের ক্ষেত্রে আপনি দেখবেন সবচেয়ে আমরা যেটা বড় প্রবলেম হয় আমাদের হোমিওপ্যাথিতে, অন্য চিকিৎসা ছেড়ে দেন। স্কিন ডিজিজের ওষুধ দিলে কী হয়, কখনো বেড়ে যায়, কখনো কমে যায়, কখনো বেড়ে যায়, কখনো কমে যায়, এরকম একটা অবস্থার মধ্যে থাকতে থাকে। ডাক্তারও অনেক সময় হ্যাভাজেট একটা কন্ডিশনের মধ্যে চলে যায়, আর রুগীরাও একটা অস্থিরতার মধ্যে, কখনো দেখছে একটু বাড়তেছে, কখনো কমতেছে, কখনো এত বেড়ে গেছে। তখন রুগীর মধ্যে অনেক সময় হয় কি, ডাক্তারের সাথে একটা বন্ধুত্বের রিলেশন থাকে। কারণ মনে করেন যে আপনি আপনার ফ্রেন্ডের ওয়াইফকে ওষুধ দিচ্ছেন বা আপনার কোনো রিলেটিভকে ওষুধ দিচ্ছেন, তো সেইভাবে সে এসে আপনাকে বলবেন, হ্যাঁ ডাক্তার সাহেব আমায় কী ওষুধ দিচ্ছেন, আপনি কী ডাক্তারি শিখছেন, কোথায় কী পড়ছেন, এইভাবে সে বলবে না। তখন তার অ্যাটমসফিয়ারটা, সে তো আপনার সাথে একটা রিলেশন তৈরি হয়ে গেছে, আপনি 2 বার 4 বার 5 বার আসার কারণে, বা আপনি কোনো আপনার রিলেটিভের বা আপনার খুব পরিচিত আপনার কোনো আপনজন তাকে আপনি চিকিৎসা করছেন, কিন্তু তার ডিজিজটা কোনো রকমে আপনি কোনো কন্ট্রোলে আনতে পারতেছেন না, সেটা বেড়েই গেছে। এসব ক্ষেত্রে খুব সহজ ঔষধ হলো ডালকামারা। কীভাবে করবেন? ডাক্তার সাহেব, আর আপনাদের তো আর আমাদের রুগীদের প্রতি ভাবনা চিন্তা নেই, আপনারা তো ওষুধ দিয়েই শেষে এসে বলবেন, মানে আপনাকে এমনভাবে ঘায়েল করতেছে, আপনার সাথে ঝগড়া করতেছে, কিন্তু সেটা খুব ঠান্ডা কুল। এই জন্য বলছি আমাদের রেপার্টরিতে এই রুব্রিকগুলোর ইউজ আমাদের স্টলওয়ার্ডরা শিখাই দিয়ে যায় না আমাদেরকে, যার কারণে আমাদেরকে অনেক কষ্ট হচ্ছে। যুগ যুগ ধরে মনে করেন 50 বছর থেকে কাজ করে যাচ্ছে, আমাদের 2-3 জেনারেশন আগে আমরা কাজ করতেছি, আমাদের টিচাররা কাজ করতেছে, তারপরে গিয়ে একটা রুব্রিকের সঠিক এক্সপ্লেনেশন আমাদের কাছে আসে, তারপরে আমরা প্রয়োগ করতে পারি। এই জন্য আমরা সবসময় তাদের জন্য আমরা উইশ করি, যারা আমাদের পূর্বপুরুষ, যারা পূর্বে ডাক্তার ছিলেন, যারা এর জন্য প্রচণ্ড তারা এফোর্ট দিয়েছেন, আমাদের পরে আমাদের নিউ জেনারেশন যারা আসবে তারাও আমাদের জন্য উইশ করবেন যে তারা কাজ করার কারণে আজকে আমরা এই জায়গাটা আসতে পেরেছি। তো এইরকম আচরণ করতে, তখন আপনি বললেন আসলে তাই তো। এরকম একটা ঘটনা আমাদের মহন্তি স্যারের একটা কেস ছিল এরকম, যে স্যার একদিন এই রুব্রিকের আন্ডারে ওষুধ দিয়েছিলেন। স্যার একদিন বলতেছিলেন যে একজন ডাক্তারের ওয়াইফকে ওষুধ দিয়েছে, মোবাইল কনভারসেশন। তো ওষুধ দেওয়ার পর তার স্কিন অ্যালার্জি ছিল, ওটা খেয়ে বেড়ে গেছে। এখন ওই ডাক্তারের ওয়াইফ ওই ডাক্তারকে যা তা বলি শুরু করছে, তাই তোমার টিচার হলো, তোমার স্যার হলো আরেক পটকা, তুমি হলো এক পটকা, তোমার স্যারের সাথে আমার কথা বলাই দাও। তো স্যারের সাথে মানে হাজব্যান্ডের সাথে কিন্তু একদম, হাজব্যান্ড তো এটা তো আর মূল্যহীন প্রাণী, যা বলার বলে দিয়েছে। তো স্যারকে যখন ফোন করলো, এর আগে 2-3 বার ট্রাই করেছে কিন্তু ফোনে পাচ্ছিল না। তো যখন একবার ফোনে পাওয়ার পর ওই পার থেকে বলতেছে, হ্যাঁ ডাক্তার সাহেব, স্যার আপনার তো আমাদের আর কোনো, দেখেন এখানে কিন্তু হাজব্যান্ডকে যেভাবে আচরণ করছে, এখানে কিন্তু তার সাথে সেরকম আচরণ করছে না। আপনারা তো আমাদের কোনো খোঁজখবর রাখেন না, আমাদের তো ওষুধ দিয়েই শেষ। আপনার রুগীর কী অবস্থা কিছু কখনো খোঁজ নিয়েছেন? আমি তো শেষ হয়ে গেলাম, আপনার ওষুধ খেয়ে তো আমার অবস্থা আরও খারাপ। আপনারা তো নিজেরকে নিয়ে ব্যস্ত, ডাক্তার হয়ে গেলে আর কোনো রুগীর খবর থাকে না। ডাক্তাররা তো আলিশান, তারা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, রুগী নিয়ে কখন ভাববে তাদের, হ্যাঁ তাদের আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকে। তো জিনিসটা অনেকটা কটু আর মিষ্টি ভাষা, এই জায়গাটি হলো কোয়ারেলসাম অ্যাঙ্গার উইদাউট। সেখানে ডালকামারা দেওয়ার পর পেশেন্ট ঠিক হয়ে গেছে। তাহলে মোটামুটি আমরা একটা কেসের আলোকে ডালকামারাকে আমরা বলার চেষ্টা করেছি যে ব্যাক পেইন কখন তৈরি হয়, যখন ইমোশনাল সাপোর্ট, রিলেশন থেকে ইমোশনাল সাপোর্ট কমে যায় বা কোনো কারণে সেটা সে পায় না। তাহলে আমরা অন্য আরেকটা বিষয় যাই। আপনারা 1 মিনিট আমাকে সময় দেন। হ্যাঁ, কিছু ক্লিনিক্যাল কেস বলি, একটা ক্লিনিক্যাল কেস বলি। চেম্বারে প্রচণ্ড পেইন নিয়ে একটা রুগী এসেছে। তো পেশেন্ট অনেক সময় ধরে ওয়েট করতেছে চেম্বারের বাইরে, ওয়েট করতেছে এই জন্যে যে চেম্বারে যেতে সময় লাগতেছে বা কোনো কারণে দেরি হয়ে গেছে অন দ্য ওয়েতে। প্রচণ্ড রাগ তার মধ্যে, এই ডাক্তার সাহেব আমি এত ব্যথা নিয়ে, ডাক্তার সাহেব 5টায় আসার কথা, সেটা এখনো 6টা বাজে, এত দেরি করে আসতেছে, এটা ব্যথা কষ্ট পাচ্ছে পেশেন্ট। তো আপনি আসি দেখলেন যে পেশেন্ট প্রচণ্ড রাগ।
উৎকর্ষা তার চেহারার মধ্যে, এবং আপনার কম্পাউন্ডার বললো যে ডাক্তার সাহেব উল্টাপাল্টা বলা শুরু করে দিয়েছে। কি ডাক্তার সাহেব টাইম ঠিক মতো মেনটেন করে না, আমি এত কষ্ট করে ফোন দিয়ে আসছি, 5টায় আমাকে আসতে বলছে, এখন 6টা বেজে গেছে, এখনও আসে না। তো আপনি এসে চেম্বার খুললেন, খোলার পর চেম্বারের ভিতরে বসলেন, তো স্বাভাবিক ব্যাপার রুগী ভিতরে ঢুকবে, রুগী কিন্তু আসছে না, দেরি করতেছে, স্বাভাবিক ব্যাপার। তো আপনার কাছে একটা মনে হলো কী ব্যাপার, রুগীর দিকে আপনি যখন চেম্বারে ঢুকছেন তখন রুগীর দিকে তাকালেন, কী ব্যাপার, কেমন আছেন, রুগী একটা স্মাইলিং আপনাকে বললেন, হাসি দিয়ে বললো ভালো আছে, ওকে স্যার, মানে এতক্ষণে এত ব্যথা তারপরেও বলতেছে ভালো আছে স্যার, ভালো আছে। ওয়েটিং, আপনি ঢুকলেন চেম্বারে, আপনার ওয়েটিং রুম বাইরে বসে আছে, অথচ ব্যথায় কষ্ট পাচ্ছে, ব্যথার সাথে সে স্ট্রাগল করতেছে, প্রচণ্ড পেইন, তার ব্যাক থেকে নিচের অংশ পর্যন্ত সিভিয়ার পেইন। এই ক্ষেত্রে আপনি এতটুকু, এই ক্ষেত্রে এখন দেখেন আপনি কিছু কিছু কেস, একুট কেস আছে, যে কেসগুলো অ্যাট এ গ্যালেন্স, আমি বহুবার আলোচনা করেছি, আমার প্রচুর আপনার পিছনের আলোচনা আপনি পাবেন, সেখানে আমি বিভিন্ন বিষয় অবজারভেশন নিয়ে প্রচুর কেস আলোচনা করেছি। এখন এই কেসটা দেখেন, এই কেসটা যদি বেশি ইন্টারফেয়ার করতে যান, তার সাথে যদি কেস টেকিং করতে যান, তাহলে কিন্তু কেসটা আপনার হাত ছাড়া হয়ে যাবে এবং আপনি কনফিউশনে পড়ে যাবেন। এই এতটুকু ইনফরমেশনের উপর আপনার মেডিসিন প্রেসক্রাইব করতে হবে, কাজ শেষ। তাহলে এখান থেকে আপনাকে ড্রাগ সিলেক্ট করতে হবে। কি করবেন আপনি? কিছু কিছু একুট কেস, রুগী যা বলবে এর থেকে আপনাকে মেডিসিন সিলেক্ট করতে হবে। এই অভ্যাসটা আমাদেরকে তৈরি করতে হবে, এই অভ্যাসটা আমাদেরকে তৈরি করতে হবে। নো কনভারসেশন, নো কোশ্চেনিং, পেশেন্ট বলছে আপনি শুনে, এরকম দুই তিনটা কেস আমি বলবো, 2-3টা কেস বলবো আপনাদেরকে, আপনাদের বোঝার স্বার্থে। এখানে আমি যে আলোচনা করি সবটাই ক্লিনিক্যাল আলোচনা, কোনো থিওরিক্যাল কোনো আলোচনা নেই। ওই রুব্রিকের অর্থ পড়ানো আমার অনেকে পড়ায়, রুব্রিকের অর্থ পড়ানোর আমার দায়িত্ব কর্তব্য না। আমি জাস্ট আমার অভিজ্ঞতা, আমার টিচারদের অভিজ্ঞতা এবং আমার অভিজ্ঞতা আপনাদের সাথে। এখানে কোনো টিচিং কিছু নাই, এখানে জাস্ট শেয়ারিং। লকডাউনের সময় আমাদের হাতে সবার সময় আছে, আমাদের চেম্বারের টাইম কম, এখন ঈদের সময় তো চেম্বার বন্ধই। এখানে এই পর্যন্ত আপনাকে মেডিসিন সিলেক্ট করতে হবে। দুটো রুব্রিক আপনি নেবেন। এখানে একজন পেশেন্ট প্রচণ্ড ব্যথার ভিতরেও ব্যথাকে সে কন্ট্রোল করছে, একটা স্মাইল টেন্ডেন্সি আছে তার চেহারার মধ্যে। একটা রুব্রিক আছে চেয়ারফুল, পেইন ডিউরিং এবং হাই স্পিরিটেড। এই দুটো রুব্রিক যদি আপনি করেন, মেডিসিন আসবে স্পাইজেলিয়া, চেয়ারফুল, পেইন ডিউরিং, আবার বলছি, এবং হাই স্পিরিটেড। চেয়ারফুল পেইন ডিউরিংয়ের মধ্যে দেখবেন যে ব্যথায় কষ্ট পাচ্ছে, কিন্তু পেশেন্টের এক্সপ্রেশনের মধ্যে একটা মাইল্ডনেস, একটা স্মাইলিং টেন্ডেন্সি থাকে। আর হাই স্পিরিটের মধ্যে থাকে স্পিরিট, যেইখানে যে স্পিরিটে থাকা দরকার, যে লেভেলে থাকা, তার থেকে সে নিজেকে বুস্টিং করে, কোনো হাই স্পিরিট নিজেকে বুস্টিং করে উপরে নিয়ে গেছে। অর্থাৎ এটার মধ্যে এক ধরনের হাইডিং টেন্ডেন্সি থাকে, পরোক্ষভাবে একটা হাইডিং টেন্ডেন্সি থাকে। স্পিরিটকে হাই করতেছে, মানে এটা জোর করে তো তৈরি করতেছে। দিস ইজ দ্য হাই স্পিরিট। দুটো রুব্রিক করলে স্পাইজেলিয়া হবে। একজন পেশেন্ট আপনার চেম্বারে ঢুকে বলতেছে, ডাক্তার সাহেব আসবো? আমার বন্ধু মানুষের একটা কেস আপনাদেরকে বলছি, শেয়ার করতেছি। আপনি বললেন আসেন। ডাক্তার সাহেব বসবো? আপনি বললেন বসেন। ডাক্তার সাহেব
একজনে আপনার কথা বললেন, আমি অনেক হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি, 2-3 জন হোমিওপ্যাথি ডাক্তার দেখিয়েছি, তারা অনেক ভালো ডাক্তার, তাদের দিয়ে আমি অনেক উপকার পেয়েছি, কিন্তু আমার এই স্কিন ডিজিজটা ভালো হচ্ছে না। তারা ওষুধ দিয়েছে, খেয়ে লাভ হয়নি, তা একজন আপনার কথা বললো বলে চলে আসলাম। আমি অনেক লোকের অনেক চিকিৎসা করি। কি চিকিৎসা করেন আপনি? বলে আমি এই বিভিন্ন ধরনের তাবিজ, পানি পড়া, দোয়া, এগুলো দিয়েই অনেকে আমার উপকার পায়, কিন্তু আমি নিজের চিকিৎসা করতে পারছি না। ডাক্তার সাহেব, আপনি যদি পারেন আমাকে একটা ভালো ওষুধ দেন, আমার রোগটা ভালো হয়ে যাবে। আমি আমার এলাকায় অনেক হোমিওপ্যাথি ডাক্তার আছে, তাদেরকে দেখাই নিয়ে আপনার নাম শুনে আপনার কাছে চলে আসছে। 2 জন ডাক্তারকে দেখিয়েছিলাম, তাদের ওষুধ খেয়ে লাভ হয়নি। এর বাইরে আরও অনেক বড় বড় ডাক্তার ছিল, তাদেরকে না দেখে আপনার কাছে আসলাম। কথা কিন্তু শেষ, আপনাকে মেডিসিন সিলেক্ট করতে হবে। কি মেডিসিন হবে? কোনো ইন্টারফেয়ার নেই, কোনো কনভারসেশন নেই, এতটুকু পর্যন্ত শেষ। একুট কন্ডিশন, স্কিন ডিজিজ, আপনি যত কোশ্চেন করবেন তত হারিয়ে যাবেন। মেডিসিন হবে প্লাটিনা। প্রথম কথা হলো যে রেফারেন্সটা যদি আপনি দেখেন তাহলে এটাকে আপনার সঙ্গে সালফার মনে হতে পারে, তো শেষ পর্যন্ত যদি রুগীর অপেক্ষা করেন, প্রথম পার্টের সাথে শেষের পার্টের সাথে যদি মিলিয়ে দেন, তখন দেখবেন যে প্লাটিনা পেশেন্ট কী হয়, বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় প্লাটিনা বিভিন্ন ধরনের রূপ প্রকাশ করে। এটা প্লাটিনার আরেকটা রূপ। সেখানে সে প্রচণ্ডভাবে ডাক্তারকে সম্মান দেয়, আবার ডাক্তারকে সে ছোটও করে। দুটো পার্ট দেখবেন। কীভাবে? মনে হচ্ছে যে না, এই রুগী আপনার প্রতি দয়া করে চিকিৎসা করতে আসছে। কেন? তার নিজস্ব কোয়ালিটি সে বর্ণনা করলো, আমি অনেক রুগীকে ভালো করি, অনেক চিকিৎসা দেই, অর্থাৎ আমি আপনার চেয়ে কোনো, আপনি হোমিওপ্যাথি ডাক্তার ওষুধ দেন, কিন্তু আমিও এক ধরনের ডাক্তার, আমার দ্বারাও অনেক লোক উপকার হয়। সে বললো যে দেখেন, আমি কোনো অংশে আপনার চেয়ে কম না। দেখেন ইনডাইরেক্ট। তারপরের পয়েন্টে যদি আসেন, আমার এলাকায় কত হোমিওপ্যাথি ডাক্তার, সবাইকে বাদ দিয়ে আপনার কাছে এসে, মানে আমি আপনার প্রতি দয়া করছি, এই জন্য চিকিৎসা করতে, মানে আপনার টাকার দরকার, আপনার রুগীর দরকার, আপনার চিকিৎসা করার জন্য লোক নাই আপনার কাছে, এই জন্য আমি দয়া করে এসে আমাকে আপনি চিকিৎসা করেন। আমার প্রয়োজনে আছেন, আপনার প্রয়োজনে এসেছে, ইনডাইরেক্টলি সে এটা বুঝে। এই জন্য শেকিং হেল্প ফর, রেফারেন্স ফর দোজ অ্যারাউন্ড হিম, ডিলেশন কলিং হেল্প ফর, যাই নেন না কেন, প্রেয়িং, ব্যাগিং, যাই নেন, থিমটা প্লাটিনার। আরেকটা কেস বলি, একজন রুগী আজার আপনার সাথে রাস্তায় দেখা, বললো ডাক্তার লকডাউনের সময় আমি তো হসপিটালে গিয়েছিলাম, কিন্তু হসপিটালে তো দেখাইতে পারেন আমার কয়দিন থেকে গলা ব্যথা। কেন? হসপিটালে বলে যে ছোটোখাটো রোগে আমরা রুগী দেখি না, এখন ইমার্জেন্সি ছাড়া আমরা রুগী দেখি না। তো আমি তো ফেরত আসলাম, এলাকায় অনেক দোকান থেকে এটা ওটা ওষুধ কিনে টিনে খেলাম, কিছু এলো না। আপনি তো আমার পুরনো পরিচিত, আমার এই গলা ব্যথা ভালো করতে পারবেন? আপনি বললেন ঠিক আছে, তুমি একটু বসো, আমি একটু আসতেছি, তারপর তোমার ওষুধ দেবো। আমি চেম্বার খুলে, এখানে এই যে দাঁড়িয়ে কথা বলছে, এর থেকে আপনাকে মেডিসিন সিলেকশন করতে হবে কমপ্লিট। এর পরের পার্টে আপনি যা জিজ্ঞেস করবেন, কেন পেশেন্টকে যদি আপনি জিজ্ঞেস না করেন, কথা না বলেন, তাহলে তো পেশেন্ট বলবো যে কিছু জিজ্ঞেসই করলো না, ওষুধ দিয়ে দিল। এই তো আলোচনা। আপনার কিন্তু এই চলার পথে কিন্তু মেডিসিন ভেবে ফেলতে হবে যে হ্যাঁ, একুট কন্ডিশন, আর কোনো কথা নেই। মেডিসিন হবে স্ট্রামোনিয়াম। কীভাবে হবে? প্রথম কথা হলো ডিলিশন, ইঞ্জুরি বিং ইনজুর, কষ্ট পাচ্ছে পেশেন্ট। 2 নম্বর কথা হচ্ছে যে অনেক চিকিৎসা করেছে, সেখানে সে কিছুতে কিছু হচ্ছে না, তার বিভিন্ন দোকানের ওষুধ, এটা ওষুধ, 2-2.5 হাজার টাকার ওষুধ খাওয়া শেষ। এখন আপনাকে সে ক্লিন করতে চাচ্ছে, ক্লিঙ্গিং পার্সন অ্যান্ড ফার্নিচার এবং ডিলিরিয়াম আর্ম এক্সটেন্ড। এরপরে যদি আরেকটা রুব্রিক নেন, সেটা হবে শেকিং হেল্পার। ডাক্তার সাহেব, আপনি এটার জন্য কিছু করতে পারবেন কি না, মানে একটা ইনডাইরেক্ট হেল্প চাই আপনার কাছে। সে একদিকে সে আপনার কাছে স্যারেন্ডার করতে চায়, আরেকদিকে ইনডাইরেক্ট হেল্প চায়। আপনার কিন্তু এখানে বুঝে ফেলতে হবে যে এটা স্ট্রামোনিয়ামের কেস। ঠিক আছে, চলেন পরের পার্টে যাই। আমরা প্রচুর অ্যাগারিকাস নিয়ে আলোচনা করেছি, আমাদের অনেকগুলো লেকচার ছিল আমাদের পূর্বে অ্যাগারিকাসে। তার সাথে আমরা কমপ্লিমেন্টারি
আলোচনা করছি অ্যাগারিকাস নিয়ে। অ্যাগারিকাস এমন একজন ব্যক্তি, সে খুব সহজ সরল একজন মানুষ, তার মধ্যে জটিলতা নেই। একটা মেডিসিন পেশেন্ট, আমি বিভিন্নভাবে কখনো রুব্রিক দিয়ে আলোচনা করছি, কখনো জার্নি আলোচনা করতেছি, কখনো লম্বা আলোচনা করতেছি, কখনো রুগীর ডিসক্রিপশন থেকে, রুগীর চাউনি থেকে আলোচনা করতেছি। এটা রুব্রিক সাথে রিলেটেড না, কিন্তু রুব্রিক আপনি পাবেন। অ্যাগারিকাস জটিলতা নাই, প্যাচ নাই, একটা সিম্পল পার্সন, সরল সরল। বাচ্চাদের মধ্যে দেখবেন, বড়দের মধ্যে দেখবেন, কোনো কিছুর প্রতি তাদের খুব একটা যে আপনার গভীরতা সে যায় তাই না, সে ডিপেন্ডেন্ট অফ আদার্স। কেন, এটা প্যারাসাইট, অন্যের উপর সে ডিপেন্ড করে চলে। এই জন্য জটিলতা, কুটিলতা, ডিপেন্ডেন্ট অফ আদার, এরকম অনেক মেডিসিন আছে যারা অন্যের কাছ থেকে তাদের স্বার্থ উদ্ধারের জন্য বিভিন্ন প্রক্রিয়া অ্যাপ্লাই করে, ডিসিটফুলনেসে। এ কিন্তু তা না, এ মাথা মোটা টাইপের লোক, সহজ সরলভাবে বসে আছে, অতটা চোখের মধ্যে খুব চালাক চতুর এরকম কিছু না। সে একটা সহজ সরল মানুষ, এটা ডাল মেন্টালিটির লোক, তার মধ্যে কোনো জটিলতা নেই, প্যাচ নেই। তবে যেটা সাধারণত আমরা দেখি, এরা যখন ব্যথা বা কষ্ট, মা আসে বলবে যে বাচ্চা যখন ব্যথা হয় কী করে, বলে ব্যথা হলে তো ডাক্তার সাহেব মাথা খারাপ করে দেয়, আবার নর্মাল হয়ে গেল, তখন কোনো বিষয় নিয়ে তার কোনো সমস্যা নেই। সে সে আপনি বুঝতে পারবেন না কিছুক্ষণ আগে এই ব্যক্তি এত কষ্ট পাচ্ছিল ব্যথা। অ্যাগারিকাসের মধ্যে দেখেন, যখন কোনো কিছু হয় তখন সে এক্সাজারেটিং সিমটম করে ফেলে, এক্সাজারেটিং সিমটম হয়, তখন তার আউট অফ কন্ট্রোল হয়ে যায়। ও বাবা গো, মা গো, ব্যথা গো, হয়তো দেখা গেলো কিছু সময় পরে একটা প্যারাসিটামল খাওয়াই দিলেন বা একটা ওষুধ খাওয়াই দিলেন, ব্যথা কমে গেলো, বা একটু মেসেজ করে দিলেন, ব্যথা কমে গেলো, এই নর্মাল। কিছুক্ষণ আগেও অনেক সবগুলো সাধারণত কী হয়, ব্যথা কমার পরে একটা রেশ একটা মানুষের মধ্যে রয়ে যায়। তাহলে আমরা এই অ্যাগারিকাসের মধ্যে সেরকম কিছু না। অ্যাগারিকাস একটা সহজ সরল মানুষ, যখন প্রচণ্ডভাবে পেইন আসে তখন এটা বুমেরাং হয়ে যায়, প্রচণ্ড তার মধ্যে এক্সপ্রেশন আসে, আবার ব্যথা চলে গেলেও সে নর্মাল হয়ে যায়, খুব দ্রুতই নর্মাল হয়ে যায়। অনেকটা এই অ্যাগারিকাস একটা খুব মানে জটিল একটা মেডিসিন। অনেক জায়গায় আপনি বেল দিয়ে ফেল করবেন, স্টোমোনিয়াম দিয়ে ফেল করবেন, সেই সব জায়গায় গিয়ে দেখবেন যে অ্যাগারিকাস দাঁড়িয়ে গেছে কেসটা। হয়তো বেল দিলেন কয়দিন, বেলের মতো মনে হবে, বেল দিলেন, বেল কিন্তু ইন্টেলিজেন্ট মেডিসিন, ইন্টেলেকচুয়ালের মধ্যে বেলে আছে, অ্যাগারিকাস কোনো জায়গার মধ্যে নেই। তো অনেক সময় বেল দিলেন, কদিন ভালো থাকলে আবার হলো। কেন, অ্যাগারিকাস যতক্ষণ পর্যন্ত না দিবেন তার পার্সোনালিটির মধ্যে চেঞ্জ আসবে না। এরকম মানুষ যখন আপনি পাবেন যারা বুঝতে পারে না কোথায় তাদেরকে থামতে হবে, কোথায় শুরু করতে হবে, এই জন্য অ্যাগারিকাসে দেখবেন যে সব উদ্ভট রুব্রিক। ব্যক্তি মানুষটার মধ্যে কোনো কিছুকে সে সঠিকভাবে রিয়েলাইজেশন করতে পারে না, তার ব্রেনের এত ডালনেস থাকে। এমনকি তার ডিজিজকে এর কতটুকু প্রকাশ করা দরকার, কতটুকু করা দরকার এটাও বোঝে না। কখনো সে বেশি করে ফেলে, কখনো একেবারেই করে না। এসব কিছু মিলিয়ে অ্যাগারিকাসের একটা পিকচার আমরা দেখি, একজন সহজ সরল মানুষ, এবং রোগের এক্সপ্রেশন প্রচণ্ড হয়ে যায়, আবার খুব সহজে নিচে নেমে যায়। এই জায়গাটা অনেকটা বেলের মতো হয়ে যায়, কিন্তু বেল দিয়ে এই রোগীগুলো সবসময় দাঁড়ায় না, থেমে যায়। পরের মেডিসিনে আসে, কোর ফিলিংয়ে আসে। আপনারা দেখবেন ক্যান্থারিজের নিয়ে একটু আলোচনা করি, ক্যান্থারিজটা কেমন হবে। ক্যান্থারিজের মেইনলি ফিজিক্যাল লেভেলে আমরা যে দেখি, এই আমাদের বার্নিং টেন্ডেন্সি থাকে। কোথায় থাকে? তার ইউরিনের মধ্যে প্রচণ্ড বার্নিং টেন্ডেন্সি থাকে, জ্বালা থাকে, এবং দেখবেন যে এদের রাগটা কুকুরের মতো, পাগল কুকুরের মতো রাগ হয়। একটা রেবিস পেশেন্টের যে ধরনের, আপনার রেবিস পেশেন্ট যেগুলো থাকে, ওটা যদি দেখে থাকেন আপনারা তাহলে বুঝতে পারবেন, রেবিস পেশেন্টের মতো তাদের মধ্যে একটা রাগ, গোসা তৈরি, একটা জ্বালা তৈরি হয়। এই জ্বালাটা কোথার থেকে আসে? এই বার্নিংটা কোথার থেকে আসে? সংসার থেকে জ্বালা আসে। এবং ক্যান্থারিজের মেইনলি অ্যাফিনিটি হলো কিডনি, আর কিডনির কাজ হলো ফিল্টারিং করা। এটা কী ধরনের ফিল্টারিং করে? এবং সর্বশেষ ফিল্টারিং করেন কিডনি। কিডনি
মানে ফিল্টারিংয়ের পরও ফিল্টারিং করেন। এখান থেকে যদি কোনো কিছু সে চাক করার প্রয়োজন হয় সেটাকে প্রয়োজনীয় রেখে দিয়ে অপ্রয়োজনীয় জিনিস সে বের করে দেয়। এখন দেখবেন যে এরা রাগান্বিত যখন হয় তাদের কোনো হুঁশ থাকে না, ক্যান্থারিজ কি উল্টাপাল্টা করে ফেলে। আবার হয়তো দেখা গেল ক্যান্থারিজ আপনার কাছে বসে আছে, একটা কর্কশ ভাব, কোনো কিছুতে পাত্তা দেয় না, কোনো কিছু নিয়ে তার অতটা কঠিন মানুষ। কারোর সম্বন্ধে যখন বলে দেখবেন যে এটা দুই ধরনের ক্যারেক্টার বলে। ক্যান্থারিজের সমস্যা হয় যখন সে এই ফিল্টারিংটা করতে পারে না। কিডনি যখন ফিল্টারিং করতে পারে না তখনই সে অসুস্থ হয় শুরু করে কিডনি। সেরকম ক্যান্থারিজের প্রবলেম হয়। ক্যান্থারিজ পেশেন্ট দেখবেন যে এরা আপনাকে বলতেছে যে আমার শাশুড়ি খুব খারাপ, খুব আমার সাথে খুব খারাপ বিহেভিয়ার করে। আবার দেখবেন কিছুক্ষণ পর বলতেছে যে না উনিও খারাপ ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে আমাদের অনেক অনেক উপকার করে। মানে একটা দুই ধরনের কন্ট্রাডিক্টরি আপনার আচরণ করে ক্যান্থারিজ। আপনার চেম্বারে কারোর বিরুদ্ধে সমালোচনা করতেছে, আবার তার আবার পক্ষেও বলতেছে। এই দুই ধরনের নেচার আমরা ক্যান্থারিজের মধ্যে সবসময় দেখতে পারি। এরা একটা একটা বার্কিং নেচারের মধ্যে এদের মধ্যে থাকে। এদের আচার আচরণ, এই আমাদের এক স্কলার বলছো যে ক্যান্থারিজের পেশেন্ট যখন আপনার চেম্বারে আসবে, ক্যান্থারিজ যখন মাদার টিনচার লেভেলে থাকে তখন এর প্রচণ্ড ব্যাড স্মেল থাকে। এর আচরণটা ব্যাড স্মেল, মানে এর কথাবার্তা আপনার কাছে শুনলে মনে হবে, এর আচার আচরণ আপনার চেম্বারে যে প্রকাশ করে তখন মনে হবে যেন আপনি চেম্বারের চেয়ার ছুঁড়ে চলে যায়। এই ধরনের একটা নোংরা আচরণ। কেননা এ তো ফিল্টারিং করতে পারে না, খারাপ জিনিসগুলো তখন তার মধ্যে থেকে যায়, তখনই তো সে ফিজিক্যালি অসুস্থ হয়। এটা হলো মোটামুটি ক্যান্থারিজ নিয়ে আমাদের আলোচনা। আরও অনেক জায়গা আছে, সেটা আমি এখানে আলোচনা করছি না, কেন এটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার। আমি ক্যান্থারিজকে কীভাবে চিনি চেম্বারে। ক্যান্থারিজ আসলে সোশ্যালি একটা ভ্যালুলেস লোক হয়ে যায়, সবাই তার এ আচরণে বিরক্ত। এই জন্য ও যখন কোথাও যায় সবাই জানে যে তো এরকম লোক, এর থেকে অ্যাভয়েড করা শুরু করে। তখন দেখা যাবে যে খুব সহজেই অন্যরা তাকে মেজার করে ফেলে, এবং মেজার করার কারণে তার থেকে সবাই অ্যাভয়েডিং করা শুরু করে। তার আচরণ, তার বিহেভিয়ার, তার নেচার একটা ডিসগাস্টিং টেন্ডেন্সি থাকে। আর কী বলতেছে, কী করতেছে, অনেক সময় সে বুঝতে পারে, অনেক সময় বুঝতে পারে না। এটার প্রভাব পড়ে তার সারাউন্ডিংয়ে, আর সারাউন্ডিংয়ে সোশ্যালি তার যে একটা ভ্যালু থাকা দরকার এটা আস্তে আস্তে কমে যায়। এজন্য অনেক ভ্যালু মানে ভ্যালু বলতে এটাই, যেমন তাদের এডুকেশনের দিক থেকে ভ্যালু, সামাজিক অবস্থার দিক থেকে ভ্যালু, লোকরা অনেক সময় ক্যান্থারিজ নেচারের কারণে ভ্যালুলেস হয়ে যায় অন্যদের কাছে, তার আচরণের কারণে। ওকে, এখন আমরা আসি কেলিকার্ভ নিয়ে আলোচনা। কেলিকার্ভকে বলে আমরা আজকে শেষ করে দেব, সময় আমাদের হাতে কম। শুনেন তাহলে কেলিকার্ভ। এক কথায় বলে যায় কেলিকার্ভ কেমন হয়। কেলিকার্ভ হ্যালো হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বলেন। পাঠিয়ে দিয়েছেন আপনি, একটু কষ্ট করে অ্যাড্রেসটা একটু পাঠিয়ে দেন। লিখে রাখছিলাম। ও ঠিক আছে, আমি একটু লাইভে আছি তো, পরে আপনার সাথে দেখে আমি পরে কথা বলবো। হ্যাঁ, ওকে ওকে। হ্যাঁ, কেলিকার অনেকটা ডালকামারার সাথে কোনো কোনো জায়গায় এদের মিল আছে। সহজ একটু শুনে রাখেন, আজকে বেশি বলবো না, অল্প কিছু বলে ছেড়ে দেব। কেলিকার পেশেন্টরা
সবার সাথে সব বিষয় নিয়ে ডিসকাস করে না, যার সাথে যে বিষয়ে কথা বলা দরকার, যে জানে তার সাথে সে বিষয়ে সে আলোচনা করে। এটা রুটিন বিষয়ের মধ্যে ক্যালিকার থাকতে পছন্দ করে, রুটিন অর্থাৎ গতানুগতিক ধারার বাইরে সে যেতে চায় না, এটাই ক্যালিকার্ভের প্রবলেম। এই জন্য চেঞ্জ আবার সন্টুর মধ্যে আছে। যে খাবার বাচ্চারা খেয়ে আসতেছে ওই খাবারটাকে সে পরিবর্তন করে না, যে নিয়ম কানুনের মধ্যে সে চলতেছে, যেই পদ্ধতিতে সে জীবন যাপন করতেছে, এই পদ্ধতির কোনো পরিবর্তন তার জীবনে আনতে চায় না। এটাকে বলে আমরা রুটিন। রুটিনের বাইরে সে যেতে চায় না। একটা মনোটোনাস নেচার ক্যালিকার্ভের মধ্যে দেখবেন, একই ধরনের কাজ, একই ধরনের নেচার, একই ধরনের কথা, ঠিক বাজে ঠিক 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 মতো সে ঘুম থেকে উঠবে, সারাদিন সব কিছু রুটিন মতো করবে, টাইম মতো সব কিছু করবে প্রতিদিনের। কিছু কিছু মানুষ দেখবেন ক্যালিকার, প্রত্যেক মানুষ যখন একই জায়গায় রুটিনিস্ট হয়ে যায় তখন তারা কিন্তু অসুস্থ হয়ে যায়, একঘেয়েমি চলে আসে, যেটাকে আমরা মনোটোনাস বলি। এই মনোটোনাস কথা কাজে সব জায়গার মধ্যে ক্যালিকার্ভের মধ্যে আমরা দেখি। ফ্যাস্টিডিয়াস, প্রপার টু, হারি অকুপেশন, সারাদিন রুটিন মতো কাজ করবে, ঠিক 4টা বাজে উঠবে, 3টা বাজে উঠবে, 2টা বাজে উঠবে, 4-5টা বাজে উঠবে, এই রিচুয়াল কাজগুলো করবে, এটার পরে এটা, এটার পরে এটা, এর ব্যতিক্রম হতে চায় না। এটা হয়তো সে তার ট্রেডিশন মায়ের কাছ থেকে পেয়েছে, অথবা সে অন্য কারোর মাধ্যমে, অথবা সে একটা ট্রেডিশন তৈরি করেছে। যে সময় কাজ শেষ করতে বলবে তার আগেই সে শেষ করে বলবে। এগুলো ক্যালিকার্ভের নেচার। ক্যালিকার্ভরা সাধারণত যত সায়েন্টিস্ট দেখবেন তাদের মধ্যে ক্যালিকার্ভের একটা নেচার থাকে। কেন এত এই ধরনের একটা রুটিনিস্ট হওয়ার জন্য সাধারণ মানুষ কিন্তু রুটিনে, আপনি একটা ছেলেকে দেন 1 ঘন্টা পড়লে সে বোর হয়ে যাবে। ক্যালিকার্ভ কিন্তু বোর হয় না, একটা পিছিয়ে লেগেই থাকবে এবং সব কিছু করার একটা প্রুফ চায় সে। এক্সপিরিয়েন্স ছাড়া কোনো জিনিস মানে না। প্রথমে ডাক্তারের উপর বিশ্বাস স্থাপন করে না, প্রথমে দেখে উপকার হলে কন্টিনিউ করে, অনেক লেখাপড়া করে, পূর্বপুরুষ থেকে যা আসে মেনে চলে। অর্থাৎ পারিবারিক একটা ঐতিহ্য, মেনে চলার তার মধ্যে একটা প্রবণতা থাকে। ক্যালিকার্ভের বাচ্চা অনেক সময় ক্যালিকার্ভ হয়ে যায়। এই যে পারিবারিক ঐতিহ্য, যেটাকে আমরা কনফর্মিজম বলি, সেটা পারিবারিকভাবে পায়। অনেক মানুষ দেখবেন যে ঘুমের মধ্যে সামান্য পরিবর্তন হইল তাদের ঘুম হবে না। মজার বিষয় না, আমরা কিন্তু অতটা গভীরে কখনো ভাবি না ক্যালিকার্ভে নিয়ে। চেঞ্জ আবার শুনতে হয়তো দেখা গেলো যে আপনি বললেন যে আজকে তোমাকে প্রচুর গেস্ট এসে গেছে, তোমাকে আজকে এই জায়গায় শুতে হবে, দেখলো তার ঘুম হবে না। বিদেশ থাকে কিন্তু ওইখানের পরিবেশের সাথে অ্যাডজাস্ট করতে পারে না। তার ছেলে মেয়ে ইউএসএ, বিদেশ থাকতেছে, ওইখানকার সে একটা কনফার্ম, মানে সে ওখানে গিয়ে যে অ্যাডজাস্টেবল, ওখানে হয়তো দেখা গেলো খাবারের প্রবলেম, সেখানে দেখা যাবে যে ওইখানকার খাবার আর আমাদের দেশের খাবার একরকম না, এটা হালাল না হারাম, এটা না ওটা, অনেক ধরনের তার মধ্যে ট্রেডিশনাল বিষয়গুলো তার মধ্যে চলে আসে। এটাকে সে কোনোভাবে, অর্থাৎ একটা রুটিনিস্ট জায়গার মধ্যে সে আটকা পড়ে। এটা কোথার থেকে আসবে সেটা বড় কথা না, এই রুটিনের মধ্যে যখন একবার আটকা পড়ে যায় এখান থেকে তাকে আর সরানো যাবে না। এই সরাতে গেলেই সে অসুস্থ হয়ে যাবে, অ্যাডজাস্ট করতে পারে না, কম্প্রোমাইজ করতে পারে না। কিছু কিছু বাবা মা দেখবেন, আমি এরকম একটা ফ্যামিলিকে জানি, ইংল্যান্ডে গেছে পুরো পরিবার, সেখান থেকে তারা ব্যাক করছে বাংলাদেশে। কেন করছে জানেন? ছেলে মেয়ে ওখানকার যে পরিবেশ, ইংল্যান্ডের পরিবেশ তো আপনারা জানেন, সেখানে তো সে মনে করলো যে না, আমরা মুসলিম বা আমরা এখানে একটা ট্রেডিশন রক্ষা করি, ওইটা তো ওখানে হবে না, ছেলে মেয়ে তো কন্ট্রোল থাকে না, বা ছাড়ো, এত লুক্রেটিভ জব ছেড়ে দিয়ে দেশে চলে আসছে। তার ছেলে মেয়ে যখন ইউরোপ আমেরিকাতে চলে যায়, সেখানে যখন তারা গিয়ে দেখে, এই বাবা মা যখন ইউরোপ আমেরিকাতে গিয়ে দেখে ছেলেমেয়েরা একটা অন্যরকম একটা ওইখানকার পরিবেশে তারা নিজেকে অ্যাডজাস্ট করে নিয়েছে, তখন এই বাবা মা ওইখানে গিয়ে থাকতে পারে না, তারা চলে আসে। তারা মনে করে যে এরা নিয়ম ভেঙে ফেলছে, তখনই তাদের মধ্যে সমস্যা শুরু হয়। অর্থাৎ নিয়মের মধ্যে থাকতে চায়, যে নিয়মটা সে নিজে তৈরি করছে পারিবারিকভাবে। এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের সমাজ ব্যবস্থা, এটা প্রচুর ইমোশনকে কন্ট্রোল করে, প্রচুর ইমোশন আসে তার মধ্যে, কিন্তু নিজেকে কন্ট্রোল করে। কেন?
নিয়মের মধ্যে থাকে, সব কিছু নিয়মের মধ্যে চলে। নিয়মের মধ্যে থাকলে কিন্তু ইমোশনকে এক্সপ্রেস করা যায় না। কেলিকার কনভারসেশন করতে পারে না, প্রতিটি বিষয়ে অ্যানালাইসিস করে চলে। নিয়ম ভাঙলে, নিয়ম ভাঙা মানে তার কাছে আউটকাস্ট হওয়া। ফ্যামিলির প্রয়োজনে সে হেল্প করে, সেও ফ্যামিলি খুব ওরিয়েন্টেড, তবে সে ফ্যামিলির মধ্যে ডোমিনেশন এই জন্যই করে ফ্যামিলির লোকরা একটা নিয়মের মধ্যে চলুক। আমরা মুসলিম, আল্ট্রা মডার্নের কাপড় কেন পরবে, জিন্স কেন পরবে মেয়েরা, এরকম কিছু জিনিস, এগুলো আপনি ব্যাখ্যা বলার করার প্রয়োজন নেই, আপনারা ধাপে ধাপে বুঝে যাবেন। আমি মূল জিনিসটা আলোচনা করছি। যেমন অনেক হোমিওপ্যাথি ডাক্তার আমাদের সিস্টেমে পাবেন, আমি খুব মজার জিনিস, আমি যখন এটা পড়লাম বা আমি যখন শুনলাম আমার কাছে খুব ভালো লাগলো। তারা যদি কোনো সময় অসুস্থ হয় আপনার কাছে আসে, তাহলে আপনি এই কেলিকার ইউজ করবেন। যেমন কিছু ক্লাসিক্যাল ডাক্তার আছে, এলএম পোটেন্সি আছে, জানে করে, এরা কিন্তু একটা রিজিডিটির মধ্যে পড়ে গেছে। ওই সে এক গুরুর কাছে ছিলেন, গুরু তার এক গুরুর কাছে ছিলেন, এরপরে যে আরও ভালো কিছু হতে পারে বা হচ্ছে, ওটা যে সে মেনে নিবে এই চিন্তা তার মধ্যে নেই। তাকে যতই বোঝান না কেন, সে এই কনভেনশনাল যে প্র্যাকটিস, ক্লাসিক্যাল প্র্যাকটিস, এটার থেকে সে আর ভাবতে বের হয়ে আসতে পারে না, চেঞ্জ করতে পারে না। এখন আপনি যদি বলেন যে না আমরা তো রুগী এভাবে আমরা দেখি খুব সহজেই আমাদের কিছু, আপনি কিছুটা করেন, এটা এই ধরনের কেসটা আপনি করতে পারেন, সেখান থেকে তাকে আর সরাতে পারবেন না। এটা দুটো কারণে হয়, একটা হলো সে নিয়ম ভাঙতে চায় না, রুটিন ভাঙতে চায় না, কনফর্মিজম ভাঙতে চায় না। আরেকটা হলো যে লোক কী ভাববে, অন্য হোমিও ডাক্তার কী ভাববে, এই জন্য সে রিস্ক নেয় না, একই নিয়মে প্র্যাকটিস করে। অনেক ডাক্তার এরকম পাবেন, আমরা অনেক ডাক্তার পাই, তাদেরকে কোনোভাবে আর চেঞ্জ করানো সম্ভব হয়ে ওঠে না। এর সাথে যদি আপনি আর্সেনিককে ডিডি করেন, আর্সেনিকের মধ্যে একটা ইগো থাকে, লোকজনকে দেখানোর একটা টেন্ডেন্সি থাকে, কিন্তু কেলিকার্বের মধ্যে ইগো নাই আর লোকজনকে দেখানোর কোনো নিয়ম কিছু নাই। দেখা যাবে আর যে আর্সেনিকের রুগী যখন ড্রেস আপ হবে তখন দেখবেন যে খুব নতুন কাপড়, চকচকে কাপড়, পুরান কাপড়কে খুব ওয়াশ করে নিট অ্যান্ড ক্লিন করে অন্যকে দেখানোর একটা টেন্ডেন্সি থাকে। কেলিকার্বের মধ্যে পুরনো জিনিস নিয়ে সে আসতে ভালো আছে, এগুলো যে অনেক পুরনো কাপড়, এটা পরতেছে সে, ওটা নিয়ে সে ভালো আছে। এটা পুরনো মডেল শার্ট বানাইতেছে, নতুন নতুন ডিজাইন আসতেছে, সে সেটা করবে না, ওই একই তাছে পরে আসতেছে। এই যে কেলিকার্বের মধ্যে একটা সিরিয়াসনেস, একটা কনফর্মিজমনেস থাকে, শাসনের বাইরে যেতে চায় না, এই যে তার যে সিক্রেট যে জায়গাটা, এই জায়গাটা সে নষ্ট হলেই তার সমস্যা শুরু হবে। এটা হলো কেলিকার্বের বড় জায়গা। কেলিকার্ব তার বাচ্চাকে তার যে সাপোর্ট, তার যে নিয়ম, এটা যদি কোনো কারণে তার ছেলে মেয়ে বা তার ছেলে বাচ্চারা ভাঙে, তার সমস্যা দেখা দেয়। ঠিক আছে, এখানে যদি কোষ্ঠীকাম উল্টোটা হবে, কোষ্ঠীকাম ঘরের বাইরের লোকদেরকে নিয়ে ভাবে, ঘরের বাইরে তার নিয়মকে ফলো করতে চায়, সব কিছু নিয়মের মধ্যে জাস্টিস করতে চায়, আর কেলিকার্ব ঘরের মধ্যে সব কিছু করতে চায়। একটা সুন্দর রুব্রিক দেখবেন, ফেয়ার লেবার অফ, মজার রুব্রিক না? কাজ করতে চায় না, কাজ করতে তার মধ্যে ভয়, ফিজিক্যাল এক্সারশনে তার অ্যাগ্রাভেশন রুব্রিকের মধ্যে দেখবেন। কেলিকার্বের মধ্যে এক কথায় যদি আপনি মনে করেন ফ্লেক্সিবিলিটি নেই, তার মধ্যে সবসময় একটা রুলস রেগুলেশন মানার টেন্ডেন্সি থাকে। যখন এটা করতে পারে না কোনো কারণে, তখনই তার মধ্যে সমস্যা। যখন দেখছে তার রুলস রেগুলেশন সবাই ফলো করছে না, আর সেও ফলো করতে পারতেছে না কোনো কারণে,
যতক্ষণ আমি এতক্ষণ আলোচনা আপনাদেরকে করলাম, আপনারা বুঝলেন যে কত জায়গায় কেলিকার বিরোধ। একজন হোমিওপ্যাথি ফিজিশিয়ানও কেলিকার হতে পারে, একজন ফিমেল কেলিকার হতে পারে, একজন বাচ্চা কেলিকার হতে পারে। কোন কোন অ্যাঙ্গেলে সেটা আপনারা শুনলে বুঝতে পারবেন। যেমন একটা কেস বলি, আপনার পাইলসের কেস। মহিলা সে এসেছে, তার টয়লেটে অনেক সমস্যা হচ্ছে, মানে যাওয়ার পরে তার জ্বালা শুরু হয়, পেইন শুরু হয় এবং অল্প অল্প ব্লাড যাচ্ছে। এই জন্য সে টয়লেটে যেতে তার ভয় লাগে। টয়লেটে যাওয়ার পর প্রচণ্ড পেইন হয় এবং সামান্য ব্লিডিং হয়। এখানে আপনি যদি ছোট ফিজিক্যাল লেভেলের রুব্রিক ধরেন, খুব সহজে আপনি কেলিকার দিতে পারবেন। অ্যাংজাইটি বিফোর স্টুল, অ্যাংজাইটি টাচ স্টুল, অ্যাংজাইটি আফটার স্টুল ব্লিডিং। অর্থাৎ স্টুলে যাওয়ার আগে তার মধ্যে একটা ভয় কাজ করে যে এরপরে পেইন শুরু হবে, এবং অ্যাংজাইটি শুরু হয় স্টুলের পরে তার ব্লিডিং হবে। এই দুটো রুব্রিক একসাথে করলে আপনার কেলিকার বাড়বে। কেলিকার একটা প্রপার মেডিসিন, টাইম মতো সব কিছু করতে চায়, নিয়মের মধ্যে থাকতে চায়, নিয়ম ভাঙতে চায় না। এরা যে খুব বেশি পরিশ্রম করে তা না, এরা যে খুব ডেডিকেটেড মানুষ তা না, এরা যে খুব অ্যাম্বিশাস লোক তা না। এরা পরিশ্রমের মধ্যে থাকতে চায় না। এরা নিজস্ব একটা অ্যাম্বিশাস লোক, একটা লেবার দেওয়ার লোক। সে কীরকম হয়, সে রুলস রেগুলেশনের মধ্যে কখনো থাকে না। এই রুলস রেগুলেশনের বাইরে গিয়ে সে কাজ করার চেষ্টা করে। কেন? তাকে নতুন নতুন ইনভেন্ট এবং নতুন নতুন সিচুয়েশনের সাথে সে নিজেকে কি করে, ফেস করতে পছন্দ করে, স্ট্রাগল করতে পছন্দ করে। বাট কেলিকার রোগীরা এই যে রিচুয়ালের মধ্যে থাকে, রুলস রেগুলেশনের মধ্যে থাকে বলে কম কাজ করতে হয় তাদেরকে। একটা নির্দিষ্ট নিয়মের মধ্যেই থাকে। নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকলে কি হয়, অল্প পরিশ্রমে আপনি একটা কাজ করতে পারবেন। এরা নিয়ম ভাঙতে চায় না, নিয়মের মধ্যে থাকতে চায়, এটাই তাদের নেচার। এই জন্য আমরা কেলিকারকে বলি ডগমেটিক, কনফর্মিজম, চেঞ্জ অ্যাভারশন টু। এরা পরিবারের মধ্যে সবচেয়ে সেন্সিটিভ, ইম্পেশেন্ট চিলড্রেন অ্যাবাউট হিস। অর্থাৎ এরা চায় যে আমরা যে রুলস রেগুলেশন মানছি, আমার পরিবারের অন্য অন্য মেম্বার তারাও এই রুলস রেগুলেশন মেনে চলুক। কিন্তু বাট ওরা তো তাদের মতো মানতে চায় না, তখনই তার মধ্যে সমস্যা শুরু হয়। পারিবারিক ঐতিহ্য যখন তারা মেনে চলে না, ধর্মীয় ঐতিহ্য, যেমন আমাদের মধ্যে অনেক ধর্মীয়ভাবে আমরা অনেক কিছু আমরা মেনে চলি, পারিবারিকভাবে সেটা আমাদের কাছে আসছে। অথচ ধর্মীয়ভাবে আমরা পালন করি, কিন্তু এটা ধর্মের কোন জায়গায় লেখা আছে অনেকেই জানে না, কিন্তু পারিবারিকভাবে সেটা পালন করে আসতেছে। একটা পোশাকের মধ্যে একটা কি থাকবে, ডিসিপ্লিন থাকবে। ডিসিপ্লিন মানতে তারা পছন্দ করে। যখন এই ডিসিপ্লিনটা তাদের পরিবারের লোকরা মানে না, পরিবারের মানে ছেলে মেয়ে এখন আধুনিক হয়ে গেছে, তারা দেখা যাচ্ছে যে ঈদের ছুটিতে বাড়িতে আসছে, কোয়ার্টার প্যান্ট পরে সকালবেলা ঘুম থেকে উঠে বাবা দেখে তো ঠান্ডা হয়ে গেছে, আরে সর্বনাশ, আমি কি আর আমার ছেলে হলো কি, সমস্যা শুরু হয়, ছেলে তো শেষ, তাই না? এখন ছেলেরা ভাবতেছে যে এইটাই তো ডিজাইন, এটা তো নিয়ম। কারণ ইউনিভার্সিটির হলের সব ছেলেরাই তো, কেউ তো লুঙ্গি পড়ে না, সবাই কোয়ার্টার প্যান্ট পরে রাত্রে ঘুমায়, সকালবেলা কোয়ার্টার প্যান্ট পরে ঘুম থেকে বের উঠছে। তাই এইটা বাবার কাছে একটা আশ্চর্যজনক মনে হয়। মেয়ে দেখা যাচ্ছে যে ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে, পড়ে, সে রাতে দেখা যাচ্ছে অনেক রাত পর্যন্ত ঘুমায় না, সে মোবাইলে চ্যাটিং করে, যেটাই নিয়ম সাধারণত ইউনিভার্সিটি তাই হয়েছে। হলে থেকে এখন তো আর সে চাইলেও 10টা বা 12টার মধ্যে ঘুমাতে পারবে না। কিন্তু মায়ের কাছে, বাবার কাছে, আরে আমি আমার ছেলেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত কত একটা নিয়ম রুলসের মধ্যে রেখেছে, এখন সে কোথায় গেল? এখন শহরে গিয়ে সেই নিয়ম ভেঙে ফেলল। এটা তারা কোনোভাবেই মেনে নিতে, ফ্লেক্সিবলনেসটা তার মধ্যে একেবারেই নেই। যার কারণে তখন আমরা কি বলি, যে জিনিসের ফ্লেক্সিবিলিটি থাকে না সেটা সহজে ভেঙে যায়, বা সেটা সহজে মচকে যায়, বা এটা লংজিভিটি অনেক কম থাকে। ঠিক মানুষের মধ্যে তাই, মানুষ যখন ফ্লেক্সিবিলিটি তাদের মধ্যে রাখতে না পারে, তখনই তার মধ্যে প্রবলেম দেখা দেয়, তখনই তার প্যাথোলজি আসা শুরু করে। হিউম্যান বিইংয়ের এটা নেচারে। এই জন্য
আমরা বলি না কট্টরপন্থী, আমরা বলি যে খুব রিজিড মানুষ, এটা কিন্তু অসুস্থতার কারণ। এখন রিজিডিটি আপনি একটা মানুষ ইচ্ছা করলে তো রিজিডিটি হতে পারে না, এটা তার বাইবন তার মধ্যে নর্মালি চলে আসার কারণে সে এই রিজিডিটিকে প্রয়োগ করে, তার পরিবারে প্রয়োগ করার চেষ্টা করে, তার আশপাশে যাদের তার গ্রাফসের মধ্যে আছে তাদের কাছে এটা প্রয়োগ করার চেষ্টা করে। এটা করতে গিয়ে যারা মানে তো মানলো, আর যারা মানে না তার রিবেল করে তার বিরুদ্ধে, তখনই তার মধ্যে সমস্যা ধীরে ধীরে আসা শুরু করে। তো লম্বা সময় যাবৎ আজকে আলোচনা করতেছি আমরা কেলি কার্ভ নিয়ে, আমরা সিরিজ আলোচনা করব, এরপরে আরও একটা ক্লাস করব, সেখানে আমরা বিস্তারিত ক্যালিপারের বিষয়গুলো আরও সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। এরা আরেকটা পয়েন্ট এখানে বলে রাখি, যেমন আপনি বলো যে আমি এম প্রিন্সিপাল অফ অমুক কলেজ, অমুক ইনস্টিটিউট, এই যে এম প্রিন্সিপাল, এই শব্দটার মধ্যে কিন্তু আপনি একটা মেডিসিনের গন্ধ পাবেন। আমি আপনাদেরকে আজকের আলোচনার প্রথম দিকে বলেছিলাম, আপনার আমার মধ্যে এমন বৈশিষ্ট্য তৈরি করতে হবে, এমন অবজারভেশন, ব্রেনের ইন্টেলিজেন্স সেক্টরটাকে ডেভেলপ করতে হবে। কোনো কোশ্চেন নাই, নো কোশ্চেন। পেশেন্ট বলে যাবে, আপনি ওষুধ লিখে ফেলবেন, লেখার পরে যা আলোচনা করবেন সময় কাটানোর জন্য। এই জায়গা আপনাকে বানাতে, আপনি আজকে 10টা কেস দেখছেন, তার মধ্যে কমপক্ষে 5টা কেস আপনার এরকম হতে হবে যে শুধু পেশেন্টের চাপ বলবে, আপনি তার কোনো কোশ্চেন করবেন না, কোনো কোশ্চেন করবেন না, বলা পর্যন্ত আপনি থেমে যাবেন, ওষুধ নির্বাচন, এরপরে যে কোশ্চেন করবেন সেটা শুধু গাছ গল্পের জন্য। পরের কোশ্চেন, পরের আলোচনা থেকে কোনো মেডিসিন বাছাই করা যাবে না। এই জায়গায় আমাদেরকে যেতে হবে, এই জায়গায় আমাদেরকে ট্রাই করতে হবে। আজকে নাও কালকে হবে, কালকে নাও পরশুদিন হবে, তবে শুরু করতে হবে এখন থেকে। আর সেই প্রক্রিয়ায় আমি আজকে অনেকগুলো কেস আলোচনা করেছিলাম। এম প্রিন্সিপাল, এটাও একটা ব্যাপার, এটাও ক্যালি কার্ভের একটা জায়গা হতে পারে যে সে একটা, আরে প্রিন্সিপাল কোনো কালে আপনি ছিলেন, সেটা তো গেছে। এটা তো এখন আমি একটা প্রিন্সিপাল, মানে আমি একটা রুলস রেগুলেশন মেনে চলছি। রুলস রেগুলেশনের মধ্যে আমি আমার টিচিং, আমার ইনস্টিটিউটে আমি রক্ষা করেছি একটা নিয়মের মধ্যে। এটা আমি এখনও প্রিন্সিপাল মানে কি এটা বলার এখন দরকার নেই। এক্স প্রিন্সিপাল যদি কেউ জিজ্ঞেস করে তাহলে এক্স প্রিন্সিপাল বলতে পারেন, বা আপনি প্রিন্সিপাল এখন আসি, সেটাও আমার এখন বলার প্রয়োজন নেই যদি কেউ জিজ্ঞেস না করে। এটা হলো আমার একটা ডিগনিটি, এটা হলো আমার একটা রিজিডিটি, এটা হলো আমার রুলস রেগুলেশন। এক এক জায়গায় এক এক রকম হবে, একটা মেরু হতে পারে, ক্যালি কার্ভও হতে পারে। পরের পার্ট দিয়ে আমরা এই জায়গাটা শুরু করব। তবে রুলস রেগুলেশনের বিষয়টা যেখানে আসবে, কনফার্মেশন ব্যাপারটা যেখানে আসবে, ডিগনিটির বিষয়, ডগমেটিকের বিষয়টা যেখানে আসবে, চেঞ্জ অ্যাভারশনের বিষয়টা যেখানে আসবে, এবং যেই পর্যন্ত সে নিজেকে চেঞ্জ করতে পারে না, এবং এটাকে শুধু নিজের মধ্যেই সে প্রয়োগ করে না, অন্যের উপরও প্রয়োগ করে, এবং অন্যের উপর প্রয়োগ করতে গিয়ে নিজে এটাকে মানতে গিয়ে অনেক বাধার সম্মুখীন তাকে হতে হয়, তখন গিয়ে তার মধ্যে প্রবলেম আসা শুরু করে, প্যাথোলজি আসা শুরু করে। এবং এরা খুব বেশি ফিজিক্যাল এক্সারশন করতে পারে না, যেহেতু রুলস রেগুলেশনের মধ্যে থাকে। এরা লেবার, পরিশ্রমের কাজ করতে অনেক সময় ভয় পায়, এবং ফিজিক্যাল এক্সারশনে এদের অ্যাগ্রাভেশন হয়। আমি আগেই বলেছি, এদের মধ্যে একটা ফ্লেক্সিবিলিটির অভাব থাকে, যার কারণে এরা অনেকটাই খুব তাড়াতাড়ি তারা অসুস্থ হয়ে যায়। এবং এরা এমন অসুস্থ হয়ে যায় যে ইমপ্রেশন চিলড্রেন অ্যাবাউট কীভাবে আমরা প্রয়োগ করব, এটা আগেও আমরা ক্যালি কার্ভ নিয়ে আলোচনা করেছিলাম। আমরা কালকের ক্লাসে এটা নিয়ে একটু আলোচনা করব যে ক্যালি কার্ভের ইমপ্রেশন চিলড্রেনটা কী, সেটা নিয়ে আমরা কালকে আলোচনা করব। আশা করি আপনারা সে পর্যন্ত ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।